আর সবাইকে বলে দেই যে আমরা আহ, আমাদের ক্লাসের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো গুগল ক্লাসরুমে একটা লিংক দেওয়া আছে। এই যে এখানে একটা লিংক দেওয়া আছে, এটা হচ্ছে একটা ফেসবুক চ্যানেলের লিংক। তো এখানে গেলে আমরা ওই লিংকে থেকে প্রতিদিনের ক্লাসের লেকচারগুলো পেয়ে যাব। আমরা যদি এখানে যাই এই চ্যানেলটাতে, এখানে প্লে লিস্টে গেলে আমাদের ক্লাসের জন্য একটা প্লে লিস্ট আছে, সেটা হচ্ছে 101 ইএ। তো এখানে গেলে আমাদের ক্লাসের যে কয়টা ভিডিও আছে, আমাদের ক্লাসে মোস্ট অফলি 2টা ভিডিও আছে, আর আজকে ক্লাসে যদি আরেকটা হয় তাহলে আরেকটা হবে। এরকম যত ভিডিও আছে এগুলো এখান থেকে পাওয়া যাবে। আমি অ্যাকচুয়ালি প্রতিদিন হয়তো এই চ্যানেলের লিংকটা দিব না, যেহেতু একবার চ্যানেলটা কি আপনার? আমার বলতে হ্যাঁ আমারই, মানে আমার বলতে এই জন্যই খোলা যে যেন আমি ক্লাস লেকচারগুলো দিতে পারি। ঠিক আছে। জি স্যার। তো প্রতিদিন তো আর লিংক দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ওই এক লিংকে গেলে ওই ওই প্লে লিস্টে গেলে সবগুলাই পেয়ে যাবো। স্যার লিংকটা কি দিয়েছেন চ্যানেলের? হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের লিংকটা দেওয়া আছে ক্লাসরুমে দেওয়া আছে। আচ্ছা, গতদিন কোন পর্যন্ত পড়ছিলাম আমাকে একটু মনে করে দিতে হবে। স্যার 10 পর্যন্ত পড়ছিলাম। ফ্রিকোয়েন্সি শেষ হয়েছিল পেজে স্টার্টিং 10 পড়াইছিলেন স্যার। আচ্ছা, ফেস পর্যন্ত পড়াইছিলাম তাই তো? শুরু করছিলেন স্যার, তারপরে হয়তো নেট কানেকশনের প্রবলেম থাকার কারণে। ওকে। আচ্ছা, ফেজ জিনিসটা কি? ফেজ জিনিসটা হচ্ছে এরকম যে কোন একটা বস্তুর কোন একটা মোমেন্টের, কোন একটা ভাইব্রেটিং কোন একটা পার্টিকেলের কোন একটা মোমেন্টের তার মোশনের যে অবস্থা সেটাই হচ্ছে তার দশা বা ফেজ। এইটাকে আমি বলছিলাম এটা হচ্ছে কিছুটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার মতো, স্ক্রিনশট বা স্ন্যাপশট নেওয়ার মতো। একটা স্ন্যাপশট যখন আমরা নেই তখন কি হয়, আহ, ওই ওই মোমেন্টের একটা অবস্থা আমরা পাই। ঠিক আছে। তো দশা হচ্ছে ওরকম জিনিস যে কোন একটা বস্তু যখন ভাইব্রেট করতে থাকে তখন ওই মোমেন্টে, ওই একটা পার্টিকুলার মোমেন্টে যে আমার মনে হইলো যে একটা বস্তু ভাইব্রেট করতেছে, t = 5 সেকেন্ডে ওই বস্তুর মোশন কত, ভেলোসিটি কত, তারপরে ওই বস্তুর আরো কি কি হতে পারে, ওই বস্তুর অ্যাক্সেলারেশন কত, ডিসপ্লেসমেন্ট কত, সেই জিনিসটা আমি বের করলাম। আবার t = একটু বেশি সময় সেকেন্ড হতে পারে, 9 সেকেন্ডে কত সেটা আমি বের করলাম, 15 সেকেন্ডে কত সেটা আমি বের করতাম। ওই 15 সেকেন্ডে আমি যে 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 ইনফরমেশন পাইছি সেটা হচ্ছে ওই সেকেন্ডের জন্য দশা। আমি 9 সেকেন্ডে যে ইনফরমেশন পাইছি সেটা ওই সেকেন্ডের জন্য দশা। আমি 5 সেকেন্ডে যে ইনফরমেশন পাইছি সেটা 5 সেকেন্ডের জন্য দশা। তার মানে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার স্টেট অফ মোশন যেটা সেটাই হচ্ছে তার ফেজ বা দশা। এবং আর আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম কোন একটি বস্তুর বিশেষ মুহূর্তের বেগটা হলো দশা, আর কি বাংলাতে যেটা পড়ছিলাম। আচ্ছা হ্যাঁ, একই কথা কিন্তু বিশেষ মুহূর্ত বা যে কোনো একটা মুহূর্ত, তাৎক্ষণিক মুহূর্তের। হ্যাঁ যে কোনো একটা মুহূর্ত মধ্যে যে আমি যে মোশন পাবো, স্টেট পাবো, মোশনের গতির যে অবস্থা পাবো সেটাই হচ্ছে তার দশা। ঠিক আছে। এবং প্রতি সময়ে সময়ে কি হয়, এই বস্তুর দশার পরিবর্তন হয়। ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট সময়ে যে দশা থাকে সেই দশা থেকে যদি আমি আরেকটু সময় সামনে যাই তাহলে কি হবে, তার দশার পরিবর্তন হবে। তার মানে তার ভেলোসিটি পরিবর্তন হবে, অ্যাক্সেলারেশনের পরিবর্তন হবে, ডিসপ্লেসমেন্টের পরিবর্তন হবে। তার মানে দশার পরিবর্তন এভাবে হয়। ঠিক আছে। তো দশা ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। তো এরপরে আমরা দেখব যে যদি একটা পার্টিকেল যদি এমন হয় যে সেটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করতেছে, তাহলে সেই পার্টিকেলের জন্য ই কেমন হবে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কেমন হবে, তার সেটা আমরা এখন দেখব। এবং ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ভেলোসিটি ইকুয়েশন কেমন হবে সেটা দেখব। ভেলোসিটি ইকুয়েশন থেকে অ্যাক্সিলারেশন ইকুয়েশন কেমন হবে সেটাও আমরা এরপরে দেখতে থাকবো। আমরা কি ক্যামেরাটা দেখতে পাচ্ছি? হোয়াইট বোর্ড? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা চাইলে একটা কাজ করতে পারি। জি স্যার, হোয়াইট আমি কি স্ক্রিন শেয়ারটা অফ করে দিব? মানে অনেকে দুইটা জিনিস পছন্দ করে, যে স্ক্রিন শেয়ার মানে
শেয়ারও থাকবে প্লাস আমি লিখবো, আবার অনেকে হচ্ছে একটা পছন্দ করে। তো তোমাদের কি স্ক্রিন শেয়ার অফ করে দিলে সুবিধা হবে? সমস্যা নাই, আমি তাহলে শেয়ার সমস্যা থাকে। জি শেয়ারটা স্যার, স্ক্রিন শেয়ারটা অফ করে দিন, এখন বরাবর বুঝে যাচ্ছে। আর এখন আরেকটা সাজেশন দেই আমি সবার জন্য, সেটা হচ্ছে আমার যে এই স্ক্রিনটা আছে যেখানে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, সেই হোয়াইট বোর্ডটাকে আমরা ট্যাপ করে রাখি। মানে ওই হোয়াইট বোর্ডে এসে দুইবার ট্যাপ করি, ট্যাপ করলে এটা পিন ভিডিও হয়ে মানে পিন হয়ে যাবে এই ভিডিওটা বা এই স্ক্রিনটা পিন হয়ে যাবে। তাহলে যেটা হবে, আমি হয়তো লেখার সময় অনেক কিছু জিজ্ঞেস করব, অনেকে রেসপন্স করবে, তো যখন কেউ রেসপন্স করবে তখন কিন্তু তার ভিডিওটা চলে আসবে বা তার ছবিটা চলে আসবে। তো যদি আমরা সবসময় হোয়াইট বোর্ডটা দেখতে চাই তাহলে নেটে পিন করে রাখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক? ওকে, আচ্ছা। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা পার্টিকেল, সেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে, সেই পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্টের যে রাশিমালা সেটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, তো সেটা যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা ধরে নিলাম যে একটা পার্টিকেল সে হচ্ছে এরকম একটা বৃত্তাকার পথে চলতেছে, এরকম একটা বৃত্তাকার পথে চলতেছে, এই হচ্ছে তার সেই বৃত্তাকার পথের কেন্দ্র। সে ইনিশিয়ালি এইরকম একটা পজিশনে ছিল, ধরে নেই এই পজিশনের নাম হচ্ছে এ, সে এই পজিশনে ছিল। তো একটা নির্দিষ্ট সে এই এই পথে কৌণিক বেগে মানে ওমেগা কৌণিক বেগে সে হচ্ছে ঘুরতেছে। তো একটা নির্দিষ্ট সময় টি পরে সে হচ্ছে এইরকম একটা জায়গায় চলে আসে, এটা হচ্ছে একটা বি পয়েন্ট। তো আমার কথা হচ্ছে আমার হচ্ছে কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, যে এই বস্তুর ডিসপ্লেসমেন্ট কত বা এই পার্টিকেলটা কতটুকু সরণ হয়েছে, সরণ কতটুকু হয়েছে সেটা আমার বের করতে হবে। তো এখন এখানে একটা কৌণিক সরণ হয়েছে, সেটা হচ্ছে থিটা। ওকে, তো কৌণিক সরণ থিটা হয়েছে, কিন্তু থিটা দিয়ে তো আর আমার কাজ হবে না, আমার তো লাগবে তার লিনিয়ার। কথায় কেটে কেটে আসতেছে, নেট প্রবলেম মনে হয়। আর আপনার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার নেটে সমস্যা হচ্ছে। আর আপনার না, ওনার নেটে সমস্যা। হ্যাঁ, এখানে কিন্তু আসলে দুইটা ব্যাপার আছে, যে আমার নিজের নেটের সমস্যা থাকলেও আরেকজনের কথা একটু শোনা যায়। বাকিরা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাও? জি স্যার। ওকে, না স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা। আমার কথা যদি কয়েকজন ঠিকঠাক শুনতে পায় তার মানে হচ্ছে যে আমার নেট ঠিক আছে। আমার নেট যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু কেউ শুনতে পারতো না। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমার এখন কাজ যেটা সেটা হচ্ছে এটার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা আমাদের আসলে বের করতে হবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, যে আমি চিন্তা করি এই বস্তুটা যখন এখানে ছিল, এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম পয়েন্ট, তাই না? আচ্ছা, এই দুইটা পয়েন্ট যদি সেম হয়, আমি যদি এই বরাবর একটা রেখা টানি, আমি হচ্ছে কি করলাম, বললাম যে এই দুইটা পয়েন্ট হচ্ছে সেম, এই বরাবর আমি যদি একটা রেখা টানি তাহলে বলতে পারি এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সেম পয়েন্ট, বলতে পারি না? এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টে কিন্তু সেম কথা, কারণ লম্ব বরাবর। আবার এই পয়েন্টও যে কথা, এই পয়েন্টও সেই কথা। তার মানে আমি বলতে পারি যে শুরুতে এই পয়েন্টে থাকা আর এই পয়েন্টে থাকা এক কথা, আর এই পয়েন্টে থাকা আর এই পয়েন্টে থাকা এক কথা। তার মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু এখান থেকে এই পর্যন্ত, তার মানে ডিসপ্লেসমেন্ট এইটুকুকে আমরা ধরে নিই যেটা হচ্ছে এক্স। এখন এই এক্স এর মান কত সেটা আমাদের একটু বের করতে হবে। তো এইখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে আমরা পি ধরি। আচ্ছা, না একটা জিনিস চিন্তা করি, এই কোণ আর এই কোণ, এই দুইটা কি কোণ, কেউ বলতে পারবা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে কি শুনতে পাচ্ছো? আমার ভিডিওটা মনে হয় অফ হয়ে গেছিল। জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনি না স্যার। Okay.
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে এই বস্তুটা যখন এখানে থাকবে, এই পয়েন্টটাতে থাকবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সেম পয়েন্ট। আবার এই বস্তুটা যখন এখানে থাকবে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে সেম পয়েন্ট। তার মানে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে এইটুকু ডিসটেন্স যদি আমি এক্স ধরি তাহলে এক্স পরিমাণ সরণ হয়েছিল। ওকে, তো এই পয়েন্টটাকে আমরা পি ধরলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে এই কোণ আর এই কোণ হচ্ছে সেম। এই কোণ যদি থিটা হয়, এই কোণও থিটা। তো কেন এই দুইটা কোণ সমান, কেউ কি বলতে পারবে? এই দুইটা কোণ কেন সমান? স্যার কোন দুইটা, থিটা এবং কোনটা স্যার? এটা হচ্ছে থিটা আর এটা আমি বললাম এটাও হচ্ছে থিটা। এই দুইটা কোণ কেন সমান? স্যার বিপরীত কোণ নাকি স্যার? কোণ তো পরস্পর সমান হয়। জি স্যার। সরি, কি কোণ সমান হয়? বিপরীত কোণ হয়, পরস্পর সমান হয়। না, বিপরীত তো এরকম, এই বিপরীত কোণ স্যার এটা সমকোণ স্যার। সমকোণ তো এরকম। সমকোণ 90 ডিগ্রি সমকোণ। বিপরীত কোণ না, বিপরীত না, বিপরীত একান্তর কোণ মনে আছে? একান্তর কোণ। একান্তর কোণ ছিল এরকম, ঠিক আছে? এখানে হচ্ছে এটা একটা রেখা, এটা একটা রেখা। তো আমরা যদি এরকম হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, বা এই কোণ আর এই কোণ সমান হয়, ঠিক আছে? এটাকে বলে একান্তর কোণ। তো এই দুইটা একান্তর কোণ হয়, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান। তো এটাকে যদি আমি ও বলি তাহলে ও বিপি যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে সাইন থিটা যদি আমি বের করতে চাই, সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি? আর লম্ব হবে ওবি, ওপি। লম্ব হবে ওপি। ওপি লম্ব। হ্যাঁ, ওপি লম্ব আর অতিভুজ ওবি। অতিভুজ হচ্ছে ওবি। ওকে, এখন ওবি ভিডিও লম্ব, চলে যায় কেন স্যার? আপনি লেখার সময় ভিডিওটা চলে যায়, মানে ইয়া দেখা যায়। আমি সেজন্যই বলতেছিলাম আমার ভিডিওটাকে ট্যাপ করে রাখতে হবে, অন্য কেউ কথা বললে ভিডিও চলে যাবে। ওকে, আনোয়ার বলছে যে ওপি হচ্ছে লম্ব। তো কারো কি দ্বিমত আছে যে ওপি লম্ব কেন হইলো, বিপি কেন হইলো না? আর ওটা ভূমির সাথে কোন উৎপন্ন হয়েছিল না? আচ্ছা, না, আমি অন্য কাউকে জিজ্ঞেস করতেছি, তুমি তো জানো বলে বলছো। অন্য কেউ আমাকে একটু বলো যে ওপি কেন লম্ব হইলো, বিপি কেন হইলো না? হ্যাঁ, মাইনুল। স্যার কোণের বিপরীত বাহু লম্ব। কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। হ্যাঁ, মানে হচ্ছে আমার যে কোণ থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। ওকে, তো আমরা সাইন থিটা সমান সমান কি বলতে পারি? ওপি সমান কি? এক্স। আর ওবি সমান কি সেটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এই বস্তুটা যদি এখানে থাকে সেই বস্তু কি করতে পারবে? এদিক দিয়ে যখন ঘোরাঘুরি করবে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু এই পর্যন্ত হইতে পারবে, তাই না? তার বেশি কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হইতে পারবে না। এখান থেকে এইভাবে সে চলতে চলতে এই পর্যায়ে সে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হইতে পারবে, বা যেদিকে সে যাক না কেন তার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তার মানে এইখান থেকে এই পর্যন্ত সেটাকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা যদি এ দ্বারা প্রকাশ করি বা এক্স এম দ্বারা প্রকাশ করতে পারি, একই কথা। এক্স এম বা এ মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, যাকে আমরা বলি অ্যামপ্লিটিউড, ঠিক আছে? অ্যামপ্লিটিউড। ওবি হচ্ছে আমাদের এ, তাহলে এক্স সমান সমান কি আসলো? এ সাইন থিটা। ওকে, তো যেখানে থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। তো আমরা যেহেতু এটা রৈখিকভাবে আমরা সবকিছু বের করতেছি বা লিনিয়ার ভাবে সবকিছু বের করতেছি, তো আমাদের কৌণিক কোনো কিছু থাকতে পারবে না, আমাদের সবকিছু রৈখিক ভাবে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানি, সরণ সমান সমান কি? সরণ সমান সমান হচ্ছে বেগ ইনটু সময়। আচ্ছা, তাহলে রৈখিক বেগ ইনটু আমাদের সময়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তো আমরা লিখতে পারি a sin ওমেগা টি। আর এখানে যে একটা সূত্র লিখছেন x ইকুয়াল টু বিটি, ওটা তো ধরেন s ইকুয়াল টু বিটি ও বলা যায় নাকি? s ইকুয়াল টু সরণ একই কথা, মানে s মানে হচ্ছে x বা s
মানে তুমি সরণ হিসেবে যাই ধরো না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমরা h equal to bt পড়ছিলাম তো ওই জন্য বললাম। হ্যাঁ ভেলোসিটি ইনটু টাইম। মানে তুমি যদি এখন ডিসপ্লেসমেন্টকে x ধরো তাহলে x, তুমি যদি ডিসপ্লেসমেন্টকে s ধরো তাহলে s, তুমি ডিসপ্লেসমেন্টকে যদি a ধরো তাহলে a, একই কথা। ঠিক আছে, ওকে, তাহলে x is equal to a sin omega t। এখন ওমেগা সমান সমান চাইলে আরেকটা কিছু লেখা যায়। ওমেগা সমান সমান আমরা জানি 2 পাই বাই t, বা এটাকে লেখা যায় 1 বাই t সমান সমান f। তাহলে চাইলে আরো লেখা যায়, তার মানে এটাকে চাইলে আরো লেখা যায় a sin 2 পাই বাই f ft। তাহলে এটা হচ্ছে আমাদের কার ইকুয়েশন? ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আসলো x is equal to a sin 2 পাই বাই f 2 পাই ft, বা a sin omega t, বা a sin থিটা, যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এটা পিডিএফ ফাইল তো দেওয়া আছে না হ্যাঁ ক্লাসরুমে? হ্যাঁ, ক্লাসরুমে দেয়া আছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার আচ্ছা, কারো কনফিউশন নাই তো? জি না স্যার। জি না স্যার। এখন আমাকে কেউ একজন একটু ভেলোসিটি বা বেগের সংজ্ঞাটা বলো তো। বেগ হচ্ছে স্যার কোন একটি বস্তুর সরণের হার। সরণের হারকে বেগ বলে। আচ্ছা আচ্ছা, আমরা যদি ক্যালকুলাসের মাধ্যমে বের করতে চাই সেক্ষেত্রে কিভাবে করে জানি আমরা? মানে নরমালি তো বেগ মানে জানি কি s বাই t, তাই না? এখন আমরা তো বড় হইছি, আমরা তো এখন আর এইভাবে বের করব না, আমরা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে বের করব। তো ক্যালকুলাসের মাধ্যমে বেগ যেভাবে বের করে, ক্যালকুলাস পারি তো সবাই, তাই না? জি স্যার মোটামুটি পারি। মোটামুটি। আচ্ছা, ক্যালকুলাসের মাধ্যমে যেটা বের করা যায় সেটা হচ্ছে যে আমি যে ডিসপ্লেসমেন্ট বের করলাম, ডিসপ্লেসমেন্টকে আমরা যদি সময় সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে হচ্ছে ভেলোসিটি। ডিসপ্লেসমেন্টকে বা সরণকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই ভেলোসিটি। তাহলে v is equal to হবে dx by dt। ওকে, তাহলে আমরা একটু দেখি d dt, x এর মান আমরা কি পাইছি? a sin omega t, তাই না? এরকম পাইছিলাম। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনের সময় কি হয়? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ডিফারেন্সিয়েশনের সময় যেটা হয়, কোনো কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্টটা সামনে চলে আসে। তাহলে কনস্ট্যান্টটা সামনে আসলো, a হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু অ্যামপ্লিটিউড হচ্ছে একটাই সেটা ফিক্স। a into d by d। আচ্ছা, তাহলে সামনে আসলো, তাহলে থাকবে d dt sin omega t। এখন তাহলে এটাকে আমরা বলতে পারি sin থিটা। sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস cos sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা, মাইনাস না। থিটা। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম a cos omega t। কিন্তু এখানে কথা হইছে, যাকে আমি থিটা ধরছিলাম সে কি থিটা? না, সে থিটা না। যে ওমেগা টি কে আবার স্যার আবার এটাকে লিখতে হবে d by dt হ্যাঁ, omega t। এই কারণে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে d by dt omega t। ওকে, তাহলে হবে কি a cos omega t। এখন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ওমেগা হবে শুধু। আচ্ছা, ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা সামনে আসবে, কারণ ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা সামনে আসবে। তাহলে কি থাকবে? d dt t। t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? 1 1 হয়। কিভাবে? dt dt কাটা যায় এরকম। না স্যার, d by dx x equal 1 সূত্র। আচ্ছা, এখানে একটা সূত্র আছে কি x টু দি পাওয়ার n, এটা ডিফারেন্সিয়েশন একটা সূত্র আছে, n into x to the power n minus 1। n x n minus 1, তো এরকম একটা সূত্র আছে। তো এখানে আসলে t এর পাওয়ার হচ্ছে কত? t এর পাওয়ার হচ্ছে 1। তো t এর পাওয়ার যদি 1 হয় তাহলে 1 t 1 minus 1, তাহলে কি হবে? 1 into t এর পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, 1 into 1, তাহলে থাকবে কি হবে? 1 হবে। তাহলে t কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি t এর সাপেক্ষে তাহলে এটা হয় 1। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো
সেটা হবে এরকম, এ ওমেগাটাকে সামনে নিয়ে আসি, এ ওমেগা কজ ওমেগা টি, আর পরে 1, তো 1 তো 1ই। তাহলে আমাদের ভি আসলো কি, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। Okay. তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কিন্তু বলতে হবে, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আলমগীর হোসেন, বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। তারপর আমি নাম দেখতেছি গাউসুল আজম, বুঝতে পারছো? আচ্ছা, দেখি শুনতে পায় না। স্যার মিউট করে রাখছে মেবি, এজন্য শুনতে পাই। Okay. আচ্ছা, তো আমরা এই পাশটা একটু মুছে দেই। এখন আমাদের এটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো আমাদের এই cos ওমেগা টি এটার মান বের করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এরকম লিখতে পারি না, sin স্কয়ার ওমেগা টি প্লাস cos স্কয়ার ওমেগা টি সমান সমান 1, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। জি স্যার। ওই স্যার বললাম। তো এখান থেকে cos স্কয়ার ওমেগা টি কি হবে, cos স্কয়ার ওমেগা টি সমান সমান হবে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি। তাহলে cos ওমেগা টি কি হবে, রুট ওভার 1 মাইনাস মানে স্কয়ার ওমেগা টি। এখন একটু আগে ডিসপ্লেসমেন্টের যে সমীকরণ ছিল, সেই সমীকরণে আমরা কি জানি, সেই সমীকরণে জানি এরকম x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। তো সেখান থেকে আমরা চাইলে sin ওমেগা টি কি লিখতে পারি, x বাই a লিখতে পারি না? জি স্যার। ওকে, তাহলে সেই x বাই a কে যদি এখানে বসাই তখন কেমন হবে, 1 মাইনাস x স্কয়ার a স্কয়ার। তাহলে এটা হবে রুট ওভার a a স্কয়ার a মাইনাস x স্কয়ার। x স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে কার মান আসলো, cos ওমেগা টির মান আসলো রুট ওভার a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। ওকে, তো সেই এটার মানই যদি আমি এখানে বসাই, জিনিসটা কি হবে, a ওমেগা রুট ওভার a স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a a স্কয়ার। এখন রুট মানে কি বলতো, হাফ। হাফ, রুট মানে মানে হচ্ছে হাফ। তাহলে হাফ আর নিচে হচ্ছে স্কয়ার, এই দুটো মিলে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাই না? কাটাকাটি হয়ে জি যাবে। স্যার। তাহলে কাটাকাটি গেল স্যার, এই দুইটা কাটাকাটি গেল। যে a স্কয়ার x স্কয়ার আর নিচে থাকবে শুধু a। তাহলে a আর a বাদ যাবে, তাহলে থাকবে কি v ইজ ইকুয়াল টু ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যে v ইজ ইকুয়াল টু ওমেগা রুট a স্কয়ার স্কয়ার। মাইনাস x স্কয়ার। সিম্পল ইকুয়েশন। তো আমরা কি বুঝতে পারছি কারো সবাই? জি স্যার বুঝছি। জি স্যার, সমস্যা নাই। জি স্যার বুঝতে পারছি, বাট স্ক্রিনের সামনে স্যার বারবার অ্যানসার দিতে হবে না স্যার, এটা উঠে যাচ্ছে স্ক্রিন শেয়ার করেন না ভাই বারবার। স্ক্রিন শেয়ার না, যে কেউ কথা বললে ওইটা আইসা পড়ে ও সামনে। আচ্ছা, তোমাদের জন্য আমি বলি তোমাদের কি করতে হবে। তিন করতে হবে। আমি যে স্ক্রিনটা শেয়ার করছি, মানে যেখানে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, জি সেটার মধ্যে তোমরা হচ্ছে একবার মানে যদি কম্পিউটারে থাকো তাহলে দুইবার ক্লিক করো, দুইবার ক্লিক করলে দেখবা লেখা উঠবে ওর পাশে উপরে যে এটা পিন ভিডিও হয়ে গেছে। মানে আমরা অনেক সময় যে অনেক পিন পোস্ট করি এরকম, এটাকে পিন ভিডিও করতে হবে। পিন ভিডিও মানে এটা হচ্ছে সবসময় তোমার ওখানে থাকবে। আর কেউ যদি ফোনে থাকো, ফোনেও মেবি এই কাজটা করা যায়। ফোনে তো স্লাইড করলে হয়ে যায়। হ্যাঁ, ফোনে স্লাইড করলেও হবে, যে আমার স্ক্রিনটা যেখানে আছে সেটাকেই রাখবা। বা ফোনেও মনে হয় পিন করা যায়, ফোনে একটু আশেপাশে ক্লিক করে দেখো, লেখা আসবে যে তুমি কোন কোন স্ক্রিনটাকে পিন করতে চাচ্ছ, সেটাকে পিন করে রাখো, তাহলে ওটা আর সরবে না। ওকে, তাহলে আমরা যেটা পাইলাম যে v is equal to omega। স্যার আমরা যে b ইকুয়াল টু ওমেগা রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার এটা প্রুভ করলাম,
আচ্ছা এগুলি কি আমাদের বাইবাতে থাকবে? এটা তো ম্যাথ, এটা পরীক্ষায় থাকবে। হ্যাঁ ভাইভাতে আসতেই পারে, ভাইভাতে আমি জিজ্ঞেস করতেই পারি যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে এরকম কোন একটা পার্টিকেলের ভেলোসিটির ইকুয়েশনটা কি। স্যার তখন আমরা যদি এই ইকুয়েশনটা বলি তাহলেই হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা জিনিস বোঝার আছে যে ভি, আমরা যখন একটা সিম্পল পেল্টনের কথা চিন্তা করি, সে এই পজিশনে থাকে যে পজিশনে তার এক্স হচ্ছে 0। এখানে সে ম্যাক্সিমাম ডিসপ্লে অ্যামপ্লিটিউড পজিশনে যায়, সেখানে তার এক্স হচ্ছে এ। এদিকেও সে অ্যামপ্লিটিউড পজিশনে যায়, সেখানে তার এক্স এর মান হচ্ছে এ। তো আমরা ভি পাইছি কি ভি পাইছি, ভি এর পাইছি ভি ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন এই পজিশনে তাহলে ভেলোসিটি কত আর এই পজিশনে ভেলোসিটি কত? মানে এই পজিশন আর এই পজিশন তো সেম, তাহলে এই দুইটা পজিশনে যদি আমরা ভেলোসিটি বের করতে চাই তাহলে কি হবে? যখন x সমান সমান 0 তখন কি হবে? v is equal to omega a square minus 0 স্কয়ার। তাহলে কি হবে? v is equal to omega ওমেগা এ। a, তাহলে হবে v is equal to omega a। এটা একটা। আর এর পাশে কি হবে? x is equal to যখন a তখন কি হবে? v is equal to ওমেগা a square minus a square। তাহলে কি হবে? এখানে হবে 0, তাহলে পুরোটাই 0। জি। তার মানে আমি দেখতে পাচ্ছি এই পজিশনে ভেলোসিটি আমার সর্বোচ্চ ওমেগা এ, আর এই পজিশনে আমার ভেলোসিটি কেমন? ভেলোসিটি হচ্ছে আমার 0। আর মাঝখানে কি হবে? মাঝখানে অবশ্যই এই দুইটার মাঝামাঝি হবে, মানে নিউট্রাল এত এর কম এত এর বেশি। আবার এইখানেও কি হবে? এখানেও হবে ভেলোসিটি 0। ঠিক আছে, তার মানে আমরা এখানে যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে, সেটাকে এক্সপ্লেইন করতে পারি এরকম যে কোন একটা পার্টিকেল যখন এইভাবে অসিলেট করে সে এইভাবে যাওয়ার পরে, এই পজিশনে যাওয়ার পরে তার ভেলোসিটি 0 হয়ে যায়, এবং 0 হয়ে যায় বলেই সে থেমে যায়, এবং সে উল্টা দিকে আবার ব্যাক করে যখন এখানে আসে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে, এই কারণে সে আবার অন্য দিকে যায়। যাওয়ার পরে এখানে গিয়ে আবার 0 হয়ে যায়, 0 হওয়ার পর সে আবার ব্যাক করে। তো এরকম করে সে ব্যাক করতে করতে মানে মিন পজিশনকে কেন্দ্র করে সেইভাবে ব্যাক করতে থাকে, অসিলেট করতে থাকে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম, এখানে হচ্ছে ভেলোসিটি মিনিমাম বা 0। তাহলে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি হয় ম্যাক্সিমাম, আর অ্যামপ্লিটিউড পজিশনে বা এক্সট্রিম পজিশনে ভেলোসিটি হয় 0। এখন আমাদের অ্যাক্সিলারেশন বের করতে হবে যে অ্যাক্সিলারেশনটা আসলে কেমন হবে। তো অ্যাক্সিলারেশন জিনিসটা সংজ্ঞা কেউ বলো তো? অ্যাক্সিলারেশন বা ত্বরণ এই জিনিসটা কি? সময়ের সাথে অসমবেগের পরিবর্তন। আর ত্বরণ হচ্ছে কোন বস্তুর বেগ বৃদ্ধির হার। কোন বস্তুর বেগ বৃদ্ধি হার বা সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, মানে যদি বেগ বৃদ্ধি পায় বা বেগ হচ্ছে হ্রাস পায় তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র অ্যাক্সিলারেশন হয়। সেটা পজিটিভ অ্যাক্সিলারেশন হতে পারে বা নেগেটিভ অ্যাক্সিলারেশন হতে পারে। তার মানে বেগের পরিবর্তন হতে হবে। বেগের পরিবর্তন যদি না হয় ত্বরণও শূন্য। হ্যাঁ হ্যাঁ, বেগের পরিবর্তন শূন্য হলে ত্বরণের পরিবর্তন শূন্য। বেগের পরিবর্তন যদি শূন্য হয় ত্বরণ হবে না, মানে কোনো ত্বরণ থাকবে না তখন। আচ্ছা, তো তার মানে আমি যদি কি করি, বেগকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা আসলে ত্বরণ পাই। ভেলোসিটিকে টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাই। ওকে, তো একটু আগে আমরা আরেকটা জিনিস জানছি যে ভি আবার কি, ভি হচ্ছে আবার এরকম, এক্স কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আবার ভি পাওয়া যায়। এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করলে ভি পাওয়া যায়, ভি কে একবার ডিফারেন্সিয়েশন করলে এ পাওয়া যায়। তাহলে এক্স কে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি, এক্স কে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। তার মানে ডিসপ্লেসমেন্টকে আমরা যদি দুইবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তো তাহলে আমি সেটা করার চেষ্টা করি যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এটা কি হবে?
x এর মান কত, a sin ওমেগা t। আচ্ছা, তো এটাকে একবার একবার করে আমরা ডিফারেন্সিয়েশন করি। যদি একবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি সে কি হবে সেটা আমরা একটু আগে দেখছিলাম। সেটা হচ্ছে a ওমেগা cos ওমেগা t, মানে ভেলোসিটির জন্য যেটা বের হয়েছিল। a sin ওমেগা t মানে cos ওমেগা t, আর হচ্ছে ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে ভিডিও মনে হয় অফ হয়ে গেছে। স্যার প্রবলেমটা কি আমাদের এই বাবা, জায়গায় না স্যার, আপনার এই জায়গায়? বুঝতেছি না স্যার, মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা মনে হচ্ছে। এখনো কি স্টপ হচ্ছে? না স্যার, এখন ঠিক আছে স্যার, একটু আগে হয়ে গেছিল। আচ্ছা, আলমগীর হোসেন কিছু বলতে যাচ্ছ তুমি? হ্যান্ড রেজ করে আসো। তুমি কিছু বলতে হলে এই যে মাইক্রোফোনকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা সামনের দিকে যাই। সেটা হচ্ছে আমরা কি জানি, a ওমেগা cos ওমেগা t, এই জিনিসটা আসে হচ্ছে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে a ওমেগা cos ওমেগা t। ওকে, তো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? a ওমেগা cos ওমেগা t কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ওমেগা স্কয়ার মাইনাস sin ওমেগা t। আচ্ছা, আমরা দেখি এখানে কনস্ট্যান্ট আছে a ওমেগা। আচ্ছা, তারপরে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে cos ওমেগা t কে, cos ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/sin থিটা। cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin থিটা। আচ্ছা, তাহলে মাইনাস a ওমেগা sin ওমেগা t। তো ওমেগা টি কে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওমেগা টি কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাই? ওমেগা পাই, আমরা দেখছিলাম। ওমেগা, তাহলে এটা আসবে কি মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। তো এটাকে চাইলে একটু সুন্দর করে যদি লিখি যে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t। a sin ওমেগা t মানে কি? স্যার a sin ওমেগা হচ্ছে b এর মান, x এর মান, ডিসপ্লেসমেন্টের মান। তাহলে আমাদের এটা আসবে মাইনাস ওমেগা স্কয়ার x। এটা কার মান? এর মান। তাহলে এর মান আসলো কি? এর মান আসলো a is equal to মাইনাস ওমেগা স্কয়ার x। মানে অ্যাক্সিলারেশন এর ইকুয়েশনটা হচ্ছে অ্যাক্সিলারেশন a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। বুঝতে পারছি আমরা? জি স্যার। এখন আমাকে একটু তোমরা একটা জিনিস বের করে দেখাও। আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দুইটা পজিশন আছে, একটা হচ্ছে x সমান সমান 0 আর একটা হচ্ছে x সমান সমান a, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড পজিশন। তো সেখান থেকে x সমান সমান একবার 0 বসাবা আর x সমান সমান একবার a বসাবা। বসানোর পরে আমাকে বলবা যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কখন হবে আর মিনিমাম অ্যাক্সিলারেশন কখন হবে। এটা একটু সবাই করো। স্যার ম্যাক্সিমাম হবে x a সময়। আচ্ছা, সবাই একটু হাতে করো, করে আমাকে বলো। স্যার x এর মান 0 বসাইলে 0 হয়ে যায়। 0 হয়ে যায়। জি স্যার, তাহলে a এর সময় হবে তাইলে x a এর সময়। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কোথায় হবে? স্যার এর বেলায় হবে x ম্যাক্সিমাম। a
x equal to a যখন হবে আচ্ছা x is equal to যখন a তখন হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন আর হচ্ছে জিরোর বেলায় তো স্যার জিরোই হয়ে যায় জিরো টোটালটা। বেলায় হচ্ছে জিরো হয়ে যায়। তো আমি আলটিমেটলি ফিগারটা যদি আঁকি, ফিগারটা আঁকলে দেখি আমাদের অবস্থা কি দাঁড়ায়। আমাদের যে ফিগার ছিল, ফিগারটা ছিল এরকম, এই তিনটা পজিশন, এটা ছিল a, এটা ছিল x, এটা হচ্ছে a। ভেলোসিটি ছিল এখানে ওমেগা a, এখানে ভেলোসিটি ছিল 0, এখানে ভেলোসিটি ছিল 0, এখানে এটা আসবে মাইনাস ওমেগা স্কয়ার a, এখানে আসবে 0 এখানে তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে একটু খেয়াল করে দেখি এই দুইটা জিনিস আর এই দুইটা জিনিস। যেখানে ভেলোসিটি সর্বোচ্চ সেখানে অ্যাক্সিলারেশন কত? 0। আবার এখানে ভেলোসিটি নাই সেখানে অ্যাক্সিলারেশন কত? সর্বোচ্চ মাইনাস তার ভেলোসিটি যেখানে নাই সেখানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। হ্যাঁ, তো এই জিনিসটা কি একটু আজগুবি মনে হয় কারোর কাছে যে ভেলোসিটি নাই সেখানে আবার অ্যাক্সিলারেশন কেমনে হলো? জি স্যার, এটা তো একটু কেমন জানি। আবার এখানে হচ্ছে ভেলোসিটি সর্বোচ্চ অথচ অ্যাক্সিলারেশন নাই। স্যার এটা কি কারণে হয়? না, আমি একটু জিজ্ঞেস করতেছি, তোমরা কি কেউ জানো? তার অ্যাক্সেলারেশন তো আছে কিন্তু এটা তো মাইনাস হয় অ্যাক্সেলারেশনটা। এখানে তো নাই, না স্যার, এখানে হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম অথচ অ্যাক্সিলারেশন নাই। আবার এখানে ভেলোসিটি 0 অথচ অ্যাক্সিলারেশন অনেক। বৃদ্ধি, এখানে ভেলোসিটি বৃদ্ধি পেয়ে স্যার স্যার এটা তো ম্যাক্সিমাম পর্যায়ে চলে যায় মনে হয়। ম্যাক্সিমাম পর্যায় থেকে ভেলোসিটি ওদিকে গিয়ে মাইনাস 0 হয়ে গেছে। আর স্যার এটা তো একটা লিমিটেড স্থানে আবার ব্যাক করে স্যার, এই কারণে কি? না, এই কারণেই, কিন্তু আমাকে একটু ব্যাখ্যাটা দিতে হবে। আমি ক্লাসে হচ্ছে চেষ্টা করব যে তোমাদের একটু চিন্তা করানোর কি ই করতে, মানে আমি চাইবো যেন সবাই চিন্তা করতে পারে, তো এরকম একটা অবস্থা যেন তৈরি হয়। তো আমি যদি ডিরেক্ট বলে দেই তাহলে দেখবা যে আমরা শুনতেছি আর মনে থাকতেছে না ব্যাপারটা, কিন্তু আমরা যখন একটু চিন্তা করব তখন এই জিনিসটা আর ভুলবো না। চিন্তা করে যদি নাও পারি তারপরে যখন শিখবো তখন আর ভুলবো না। তো এই কারণে আমি চিন্তা করার স্কোপ দিচ্ছি, একটু চিন্তা করি আমরা। হ্যাঁ আনোয়ার, আমি শুনতে পাইনি তোমার কথাটা। এই এটা পুরাটা আন্ন অজানা। আচ্ছা, একটা জিনিস দেখো, অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগের পরিবর্তন, তাই না? জি স্যার, বেগের পরিবর্তন হইতে হবে। তো একটা বস্তু যখন এইভাবে অসিলেট করে এই পর্যায়ে এসে তার ভেলোসিটি কত হয়? জিরো হয়ে যায়। এখানে এসে ভেলোসিটি 0 হয়ে যায়। জি স্যার। তারপরে সে আবার কি করে? 0 হয় বলে সে উল্টা দিকে আবার ব্যাক করে। উল্টা দিকে যখন ব্যাক করে সে তখন আবার একটা হঠাৎ করে একটা ভেলোসিটি পায়। ভেলোসিটি পেয়ে সে তখন আবার ব্যাক করা শুরু করে। তার মানে হঠাৎ করে তার ভেলোসিটি একটা বড় পরিবর্তন হয় না? জি স্যার। 0 থেকে তার মধ্যে 0 থেকে সে পর্যন্ত যায়, 0 হয়ে যায়, আবার যখন সে ব্যাক করতে চায় তখন সে একটা ভেলোসিটি নিয়ে ব্যাক করে। তার মানে হঠাৎ করে তার ভেলোসিটির একটা পরিবর্তন হয়। তো যেহেতু তার 0 ভেলোসিটি থেকে স্যার ব্যাকটা ওইটা আসে কিভাবে, ওইটা কি ক্লিয়ার ছিলাম। একটা বস্তু যদি এরকম করে ওই পর্যন্ত যায়, সে যখন আর যাইতে পারবে না, একটা এই বস্তুটা যদি দেখো, আমি যদি এরকম করে একটা জিনিস জ্বলে দেই, ওইটা ঠিক আছে, কিন্তু মানে ইয়াটা বুঝতেছিলাম না আর কি। বুঝতে তো এটা তো অভিকর্ষণ ত্বরণের কারণে। হ্যাঁ, ওই ত্বরণের কারণে হয়। তো অনেক অভিকর্ষণ ত্বরণ। তো সে যখন ব্যাক করে সে তখন একটা ভেলোসিটি ওখানে পায়। তো যার কারণে এইখানে ভেলোসিটি একটা বড় ধরনের পরিবর্তন হয়। যেহেতু ভেলোসিটি বড় ধরনের পরিবর্তন হয়, তার মানে ভেলোসিটির পরিবর্তন বেশি হলে অ্যাক্সিলারেশন বেশি হবে। ওকে, আর এই পজিশনে এসে যেটা হয়, এই পজিশনে এসে এখানে এসে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়। ঠিক তার 1 সেকেন্ড আগে তার ভেলোসিটি পরিবর্তন অত হয় না, ওই অনেক বেশি ভেলোসিটি থাকে। আবার 1 সেকেন্ড পরেও ভেলোসিটি পরিবর্তন আসলে খুব বেশি হয় না, অনেক বেশি ভেলোসিটি থাকে। যার কারণে এইখানে আসলে খুব বেশি ভেলোসিটি কোনো পরিবর্তন হয় না, যার কারণে এখানে অ্যাক্সিলারেশন 0-র মতো। ঠিক আছে, আবার এখানে এসে সেম জিনিস, এখানে এসে ভেলোসিটি 0 হয়ে যায়,
কিন্তু আবার যখন ব্যাক করে তখন ভেলোসিটি বড় তখন একটা পরিবর্তন হয়, পরিবর্তন হওয়ার কারণে অ্যাক্সিলারেশন বেশি। বুঝতে পারছি এখন ব্যাপারটা? মানে একটা বস্তুর ভেলোসিটি হয়তো এরকম যে একটা প্লেন চলতেছে সে 250 কিলোমিটার পার আওয়ার বেগে ধরে নিলাম, তো তার যদি কোনো ভেলোসিটি পরিবর্তন না হয় তাহলে কি থাকবে না, কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। কিন্তু একটা বস্তু যদি এরকম হয় যে প্রথম সেকেন্ডে সে চলতেছিল 50 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় সেকেন্ডে সে চলতেছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে কি তার ভেলোসিটি বিরাট বড় একটা পরিবর্তন হয়েছে। যদিও তার ভেলোসিটি কম কিন্তু তার ভেলোসিটি পরিবর্তনটা বেশি। তো অ্যাক্সিলারেশন আসলে ভেলোসিটি কত সেটা দেখায় না, অ্যাক্সিলারেশন দেখায় ভেলোসিটির পরিবর্তনটা কত বেশি সেটা। জিনিসটা মুক্তভাবে যে মানে মুক্তভাবে ফরন্ত বস্তুর মতো হয়েছে আর কি। হ্যাঁ, ব্যাপারটা মানে আমি যেহেতু এখানে দেখাচ্ছি, কি বলে সিম্পল পেন্ডুলাম দেখাচ্ছি, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ব্যাপারটা ওইরকমই দেখা যাবে। কিন্তু এই ঘটনাটা যে কোনো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেই সত্য। আমরা যদি একটা স্প্রিং এর ক্ষেত্রেও চিন্তা করি, স্প্রিং এর ক্ষেত্রে দেখবো সেম ঘটনাই ঘটতেছে। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা তিনটা ইকুয়েশন পাইছি, ভেলোসিটি ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আর হচ্ছে ত্বরণের ইকুয়েশন। তো তিনটা ইকুয়েশন দিয়ে ভাইভাতে গ্রাফ আঁকতে আসতে পারে বা বলা হইতে পারে যে গ্রাফ আঁকার জন্য। তো গ্রাফগুলো কেমন হবে সেটা একটু দেখবো আমরা। ধরে নিলাম এটা x, এটা v, আর এটা হচ্ছে a। এদিকেও টাইম, এদিকেও টাইম, এদিকেও টাইম। তো x এর জন্য যে ইকুয়েশন সেটা আমরা কি জানি, x is equal to a sin omega t। v এর জন্য জানি v is equal to a omega cos omega t। আর এটার জন্য জানি কি a সমান সমান মাইনাস a omega স্কয়ার sin omega t, তাই না? এই হচ্ছে গ্রাফ, মানে এই হচ্ছে ইকুয়েশন, মানে cos sin দিয়ে ইকুয়েশন। তো তার মানে কি যে সবগুলা ইকুয়েশনই কেমন হবে, সবগুলা গ্রাফই হবে কেমন, sin cos এর গ্রাফ। sin cos এর গ্রাফগুলা কেমন, এরকম বা এরকম ওয়েব। ঠিক আছে, ওকে। ওয়েব বলতে আমরা যেটা বুঝি আসলে sin cos গুলা হচ্ছে এরকম, কারণ sin বা cos দুইটারই সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। ওকে, তাহলে x সমান a sin omega t, এটার গ্রাফ কেমন হবে একটু চিন্তা করি। t এর মান যদি আমি 0 ধরি, মানে এই পজিশনটাতে t কত, 0। তো t যদি এই পজিশনে 0 হয় তাহলে sin omega t মানে sin 0, sin 0 ডিগ্রি মান কত, 0। তার মানে এই গ্রাফটা শুরু হবে এখান থেকে। তাহলে ব্যাপারটা হবে আসলে এইরকম, ঠিক আছে? সাইন ওয়েভ। কেউ যদি বলে যে x সমান সমান a cos omega t, এটা কিন্তু হবে, এটাও কিন্তু হতে পারে। কারণ আমি অ্যাকচুয়ালি ধরে নিছি, আমি বস্তুটাকে ধরে নিছি এরকম, আমি ধরে নিছি বস্তুটা হচ্ছে এই পজিশন থেকে যাত্রা শুরু করছে। আমি ধরে নিছি এটা যে বস্তুটা এই পজিশন থেকে যাত্রা শুরু করছে। কেউ যদি ধরে নাই না আমি বস্তুটা ধরতেছি সেই পজিশন থেকে যাত্রা শুরু করছে, সেক্ষেত্রে তার গ্রাফটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? কারণ তার গ্রাফটা হবে এই যে এরকম। আর আমরা যেহেতু ধরছি বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করছে, এই কারণে আমাদের গ্রাফ হচ্ছে এরকম। সো কেউ যদি এটা লিখে তাহলে কি এটা বলা যাবে না যে সে ভুল করছে। ওকে, কারণ আমরা যদি x সমান সমান a sin omega t ধরি তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, এখন এরপরে কি b সমান সমান a omega cos omega t। তো আমরা যদি এখানে t এর মান 0 বসাই তাহলে কি হবে, cos 0। cos 0 ডিগ্রি মান কত, 90 না cos 0 ডিগ্রি মান কত, 1। তার মানে 1, তার মানে থাকতেছে a ওমেগা। তার মানে এই গ্রাফটা শুরু হবে উপর থেকে, ঠিক আছে? তার মানে একটা উপর থেকে গ্রাফটা শুরু হবে, তারপর হবে এরকম। 1 হওয়ার কারণে উপর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে a মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। এখানে t এর মান যদি 0 বসাই তাহলে কি হবে, t এর মান 0 মানে হচ্ছে sin 0, sin 0 মান হচ্ছে 0। তাহলে এই গ্রাফটা কিভাবে শুরু হবে,
স্যার ওই যে স্যার এখান তাহলে থেকে ওই যে প্রথম থেকে মাইনাস থেকে শুরু করতে এখান মাইনাস থেকে শুরু হবে, কিন্তু এখানে আগে একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে এই গ্রাফটা আসলে নিচ থেকে যাবে জি স্যার। এরকম। ঠিক আছে, সো পরীক্ষার মধ্যে এরকম গ্রাফ তোমাদের আঁকতে আসতে পারে। তো এরকম গ্রাফ যদি আঁকতে আসে তো আমরা কি পারবো? জি স্যার। এটা কিন্তু আসবেই, আমি বলে দিলাম এখনই। স্যার এই প্রশ্নটা কি রকম থাকতে পারে স্যার? কোশ্চেন থাকতে পারে এরকম যে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেল, সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর হচ্ছে অ্যাক্সেলারেশনে গ্রাফ আঁকো। বা বলে দেওয়া থাকলো যে লেট আস কনসিডার a is equal to x, x is equal to a sin omega t. Then draw the graphs of displacement, velocity and acceleration for this particle. আবার এরকমও থাকতে পারে let us consider a particle has the displacement x is equal to a cos omega t. Now draw the graph of displacement, velocity and acceleration. তখন কিন্তু সবগুলো গ্রাফই উল্টা হয়ে যাবে, মানে এটা শুরু হবে এখান থেকে, এটা শুরু হবে হচ্ছে নিচে থেকে, এটা শুরু হবে উপর থেকে। ঠিক আছে, আমাদের প্রতিদিনের ক্লাসের উপর যে যেই কোশ্চেন হতে পারে এরকম যদি একটা স্যার কোশ্চেন তৈরি করে দিতেন তাহলে স্যার আমাদের জন্য পড়ার জন্য সুবিধা হতো, স্যার প্রিপারেশন নেওয়ার জন্য সুবিধা হতো। সবকিছু যদি আমি তৈরি করে দেই তাহলে তো হচ্ছে শেখা যাবে না কিছুই, নিজেরা জি একটু স্যার। পড়তে হবে না? জি স্যার। মানে আমি যদি মানে সবই কি একেবারে প্রিপেয়ার করে দিলাম, জাস্ট হচ্ছে আমরা পড়লাম, তাহলে তো আলটিমেটলি জাস্ট যেটা হবে যে পরীক্ষায় নাম্বার পাওয়ার পড়াশোনা হবে, কিন্তু জানা হবে না। নিজে থেকেও তো কিছু পড়তে হবে, বা এই যে আমি যে কথাগুলো বলে দিচ্ছি এগুলো একটু লিখে রাখতে হবে। আর ওগুলো তো রেকর্ড করা তো আছে, দরকার প্রয়োজনে আবার ফোন করতে। আছে, বা আমরা যখন পরীক্ষার আগের দিকে রিভিউ ক্লাস করব তখনও আমি একবার বলবো। জি স্যার। স্যার আমাদের কি এই সেমিস্টারে কি আর ভার্সিটির ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কিনা? ভার্সিটিতে ক্লাস হওয়ার সম্ভাবনা কম, কারণ দেশে আজকেও তো দেখলাম 51 ডেথ। সো আমাদের তো মানে মানে ইউনিভার্সিটি চাইলেও অনেক কিছু করতে পারবে না। ধরো ইউনিভার্সিটি মনে হলো যে আমরা ভার্সিটিতে যাই, কিন্তু ওরা পারবে না, কারণ এখানে গভর্নমেন্টের ডিসিশনের ব্যাপার আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যাকে বলে ইউজিসি, ওদের ডিসিশনের ব্যাপার আছে। তার মনে হয় এক হিসাবে 2021 সাল ছাড়া সম্ভব না হয়তো বা। কোন দিন যায় এটা বলা যায় না। খুব ভালো কেস হলে নেক্সট সেমিস্টারে হয়তো আমরা ভার্সিটিতে করব, আর ভালো কেস যদি না হয় তাহলে আর কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, আমরা যেহেতু পড়াশোনার ব্যাপার নিয়ে কথা হইলো, তো আমরা তাহলে একটা আমি আচ্ছা একটা ভিডিও দেখাই সবাইকে। এই ভিডিওটা আমি আসলে ফার্স্ট সেমিস্টারের সবাইকেই দেখাই। এইখান থেকে আসলে এই ভিডিওটা একই সাথে যে কোনো শিক্ষকের জন্য জরুরি বা যে কোনো স্টুডেন্টদের জন্য জরুরি। তো আমি একটু ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করি। আমরা রাজশাহী ইউনিভার্সিটি, ওনার নাম হচ্ছে অরুণ কুমার বসাক। ওনার নাম কি কখনো শুনছি? উনি অনেক বড় একজন ফিজিসিস্ট, সায়েন্টিস্ট। তো আসলে এরকম অনেকেই আমাদের বাংলাদেশেও আছে, আমরা চিনি না তাদেরকে। তো ওনার একটা ক্লিপস আছে, ভিডিও ক্লিপস, যেটা ফেসবুকে মোটামুটি অনেক ভাইরাল হয়েছে, বা ফেসবুকে খুব মানুষ এটা দেখছে বা শুনছে। তারপর আমি চাই বা আমি চেষ্টা করি যে আমার সব ক্লাসেই স্টুডেন্টদেরকে ফার্স্ট ক্লাসে বা কয়েকটা ক্লাস পরে, যেহেতু বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে যারা, ওদেরকে এটা দেখাইতে। কারণ আমি মনে করি এখান থেকে যদি একটা স্টুডেন্ট বা দুইটা স্টুডেন্টও হয়, ইন্সপায়ার্ড হয় বা উপকৃত হয়, সেটা আসলে খুব কাজে দিবে। জি স্যার দেখেন, মানে আমরা বাংলাদেশের মানুষও যে অনেক কিছু করতে পারি, বা আমাদের পক্ষেও যে অনেক কিছু করা সম্ভব, এই জিনিসটা এখান থেকে আসলে বোঝা যায়। বা আমাদের আসলে কিভাবে বড় হওয়া উচিত বা কিভাবে বড় হওয়ার চেষ্টা করা উচিত, সেই জিনিসটা এখান থেকে খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি।
সময় ল্যাবরেটরিতে চলে যায়। আমাদের শিক্ষকদের দায়িত্ব হলো যে কোনো বিষয়ে ওই আনন্দ। আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতে পাও? আর একটু কম আসতেছে। আচ্ছা, না আমি পুরোটা দেই নাই যদিও। উনি পদার্থবিজ্ঞানী ছিলেন। হ্যাঁ হ্যাঁ। একটা ছেলে যখন জানতো না সে জানতে পারলো, ওইটা দেখে আমার। আচ্ছা, আমরা এই যে এখন থেকে একটু শোনা শুরু করি, ঠিক আছে? জি স্যার। সময় ল্যাবরেটরিতে চলে যায়। আমাদের শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্রদেরকে যে কোনো বিষয়ে ওই আনন্দ পাইয়ে দিতে। একটা ছেলে যখন জানতো না সে জানতে পারলো, ওইটা দেখে আমার চরম আনন্দ। আমি ছাত্রের মাধ্যমেই বেঁচে থাকবো। আমি যখন কলেজে ভর্তি হই তখন রেজাল্টের দিক থেকে বোধহয় আমার পজিশন 26 কলেজে। কিন্তু ওখানে একজন শিক্ষক ছিলেন ফিজিক্সের, যার নাম মামুল্লাল চক্রবর্তী। উনিও আমার বাবার শিক্ষক। তো উনি ক্যালকাটা ইউনিভার্সিটির 1920 ফার্স্ট ক্লাস উনি অসাধারণ শিক্ষক, এবং আমি বিলাত আমেরিকা গিয়েও এত ভালো শিক্ষক এবং একটা কথাই উনি বলেছিলেন, সেটা আমি এখনো পালন করি। বৃদ্ধ বয়সে আমি এখনো বিজ্ঞানের ছাত্র। সেটা যেটা করব সেটা। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেল, সেটার ডিসপ্লেসমেন্ট কেমন হবে, ভেলোসিটি কেমন হবে, অ্যাক্সেলারেশন কেমন হবে, সেই জিনিসটা আমরা দেখলাম। তো এখন আমরা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন হবে সেটা একটু দেখার চেষ্টা করি। তো ধরি যে একটা পার্টিকেল আছে, যে পার্টিকেলটার ভর হচ্ছে m, সেটা সিম্পল হারমোনিক মোশনে চলতেছে। তো তারপরে কি হবে? তো আমি ধরে নিলাম যে সেই পার্টিকেল একটা ডিসপ্লেসমেন্ট হইলো, সেটা হচ্ছে x পরিমাণ। তো সেই ডিসপ্লেসমেন্ট থেকে যদি আমরা ভেলোসিটি বের করতে চাই তাহলে কি হবে? dx/dt, এটা আমরা একটু আগেই দেখলাম। তো এখান থেকে যদি আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাই সেটা আমরা কিভাবে বের করতে পারবো? যে এটাকে যে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, মানে dv কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম হয়। তাহলে dv/dt, তো এই v এর জায়গায় যদি dx/dt বসাই তখন কি হয়? এরকম হয় ddt dx/dt। তো তার মানে এই ব্যাপারটা কি দাঁড়াইলো যে x কে যদি আমরা টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন পাই। তো নিউটনের যে গতির দ্বিতীয় সূত্র আছে সেখান থেকে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি F = ma। তো F = ma যদি জানি, এটাকে আমরা চাইলে লিখতে পারি F = m, এই জিনিসটা এখানে বসাইতে পারি d2x/dt²। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেই। আচ্ছা, তো সিম্পল হারমোনিক মোশন যখন আমরা পড়ছিলাম, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একটা শর্ত ছিল যেটা খুব ইম্পর্টেন্ট শর্ত। সেটা ছিল এরকম যে restoring force is proportional to displacement. Restoring force is proportional to displacement and restoring force is opposite to displacement. তো এখান থেকে যদি আমরা ওখানে সময় দেখছিলাম যদি একটা কনস্ট্যান্ট দেই তাহলে সেটা আসে k, যে k টাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে F = kx। তো এখান থেকে এটাকে যদি আরেকটা সমীকরণ দিই, 2 নম্বর সমীকরণ, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ এই দুটাকে যদি আমরা মিলিয়ে রাখি তাহলে দেখব কি বাম পাশে দুইটা f, আর এই পাশে আছে m dx²/dt² আর এই পাশে আছে kx। তার মানে যেহেতু বাম পক্ষ 1, তার মানে ডান পক্ষ এই দুইটা জিনিস কেমন? সমান, তাই না? সমান না? এদের সমান চিহ্ন আছে স্যার, সমান। হ্যাঁ, তো তাইলে আমরা যদি সমান করতে পারি তাহলে ব্যাপারটা হবে কি এরকম, m d²x/dt² - kx। তো এইটাকে চাইলে কিভাবে লেখা যায় না, d²x/dt² - k/mx, বা d²x/dt² স্যার ভিডিও অফ হয়ে গেছে।
ভিডিও অফ হয়ে গেছে এখন? জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস k বাই mx। দ্যাটস মিন্স আমরা এই যে এখানে যে m টা ছিল m কে দুই পাশে ভাগ করে দিছি, ভাগ করে দিলে এই পাশে mm কাটা 1 হয়ে গেছে, এই পাশে k বাই m হইছে। তো যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস k বাই mx এটাই হচ্ছে কি আমার সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি। আরেকটু কাজ কিভাবে করতে পারি সেটা হচ্ছে এই রকম, যে এই লাইন থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশন দেই, 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখতে পাই d স্কয়ার x বাই dt স্কয়ার মাইনাস k বাই mx। তো এটা ছিল কি d স্কয়ার x বাই dt স্কয়ার মাইনাস k বাই mx। তো d স্কয়ার x বাই dt স্কয়ার এটা কি আমরা অ্যাক্সিলারেশন বলতে পারি না? বলতে পারি ত্বরণ। হ্যাঁ, তাহলে এটাকে যদি ত্বরণ বলতে পারি তাহলে a সমান সমান কি আসবে মাইনাস k বাই mx। ওকে, তো a সমান সমান যদি মাইনাস k বাই mx হয় তাহলে আমরা এর আগে যে ইকুয়েশনটা শিখছিলাম এর ইকুয়েশন কি ছিল মাইনাস ওমেগা স্কয়ার x সমান সমান a। তাহলে এর জায়গায় যদি মাইনাস ওমেগা স্কয়ার x বসাই তাহলে এর জায়গায় মাইনাস ওমেগা স্কয়ার x আর ওর পাশে আছে কি মাইনাস k বাই mx। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে থাকবে কি থাকবে হচ্ছে x x ও বাদ, তাহলে থাকতেছে ওমেগা স্কয়ার সমান সমান k বাই m বা ওমেগা সমান সমান রুট k বাই m। ঠিক আছে, এটা আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের লাগতে পারে ম্যাথ করার সময় বা বিভিন্ন জায়গায়। ওমেগা সমান সমান রুট k বাই m বা ওমেগা স্কয়ার সমান সমান k বাই m। তো আমরা আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে চাইলে ওটা ইউজ করতে পারি, যে k বাই m এর জায়গায় আমরা চাইলে ওমেগা স্কয়ার বসাইতে পারি। যদি বসাই তখন কি হবে? আমরা এটা কি ইকুয়েশন বলবো স্যার? আমরা এই যে ওমেগা ইকুয়াল টু রুট অফ k বাই m, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্টিকুলারের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই তো স্যার? হ্যাঁ, আচ্ছা, তাহলে k বাই m এর জায়গায় লিখতে পারি ওমেগা স্কয়ার। তাহলে কি আসবে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটাকেও আমরা একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। আগেরটাকেও বলতে পারবো, এটাকেও বলতে পারবো। Any question? জি না স্যার। তাহলে মানে আমি যদি ফাইনাল ইকুয়েশনটা লিখি, ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াইলো কি? ফাইনাল ইকুয়েশনটা দাঁড়াইলো হচ্ছে এরকম, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনের একটা সলিউশন বের করে নিয়ে আসতে হবে। যে আমরা যে একটা ইকুয়েশন বের করলাম সেই ইকুয়েশনে একটা সলিউশন আনতে হবে। এই ইকুয়েশনটাকে কি দিয়ে সলভ করা যেতে পারে? তো সলিউশন বের করার দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ে হচ্ছে আমাদের দেখবা আমাদের এই লেকচার শিটে দেয়া আছে। আমাদের যে লেকচার শিট আছে এখানে দুইটা ওয়ে দেয়া আছে। এটা ছিল হচ্ছে ডেরাইভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তো এটা তো আমরা পড়লাম।
এরপরে যেটা আসবে সেটা হচ্ছে deduce the solution of the differential equation of simple harmonic motion। তো এখানে দুইটা ওয়ে আছে, প্রথম ওয়েটা একটু কঠিন আর দ্বিতীয়টা হচ্ছে একটু সহজ। তো আমি আপাতত সহজটা তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমরা উপরেরটা কেউ দেখতে চাও তাহলে একটু বাসায় নিজে একবার চেষ্টা করো, যদি না পারো বা যেখানে সমস্যা হয় আমাকে টিউটর টাইমে নক করলে আমি তোমাদেরকে এটা তখন বুঝিয়ে দিতে পারবো। বাট পার্টিকুলার সবার জন্য আমি চাই যে আমি হচ্ছে ওইটা দেখাই, মানে সেকেন্ড ওয়েটা সেটা। স্যার আচ্ছা, এই তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া। আমি ধরে নিব সলিউশন, ধরে নিব একটা এই ইকুয়েশনে একটা সলিউশন ধরে নিব, তারপর প্রমাণ করব যে এই সলিউশনটাই আসলে এই ইকুয়েশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, সরি এই ইকুয়েশনের সলিউশন। তো আমি অ্যাজিউম করে নেই x is equal to a sin omega t plus delta, এটা হচ্ছে এই ইকুয়েশনের সলিউশন। তো কোন একটা সলিউশন যদি আমাদের থাকে তাহলে আমরা কি করতে পারি, সেটা ওই উপর ইকুয়েশনে বসায় দেখতে পারি যে এটা আসলে মিলে কিনা। এই ইকুয়েশনটা আসলে আমরা ওই যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যে এখানে আছে ওইখান থেকে নিয়ে আসি। তো আমরা যদি এখানে বসায় দেই তাহলে কি করতে হবে, x কে টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মানে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি dx বাই dt, তখন কি হবে a cos omega t lambda, তাই হবে না? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, a হচ্ছে কনস্ট্যান্ট, জি sin থিটা কে ডিফারেন্সিয়েশন হয় cos থিটা, তারপর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার, ওমেগা টি ওমেগা প্লাস ডেল্টা। আচ্ছা, cos ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখন বলো এখানে কি করতে হবে, ওমেগা টি কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে প্লাস ডেল্টা কে একবার ডেল্টাকে একবার তাহলে d dt ওমেগা টি d dt। আর এরকম তো একটা সূত্র আছে ডিফারেনশিয়ালের, ডাইরেক্ট জিরো দিয়ে দিলে হ্যাঁ এরকম সূত্র আছে, ওই সূত্রটা বুঝবে না? ক্লাসের সূত্র নাই, তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ইসের সূত্র আছে স্যার ইয়া ইউবি সূত্র, ইউবি সূত্র। হ্যাঁ ইউভি নাই কিন্তু প্লাস আছে মাঝখানে একটা, মানে যে স্যার ইনটু গুণ থাকলে এর একটা সূত্র আছে, আবার ইউ বাই বি এর একটা সূত্র আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো প্লাস আছে, জি স্যার। ইউ প্লাস বি। আচ্ছা, ইউ প্লাস বি থাকলে একবার ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়, একবার বি কে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ভি এখানে যে এটাকে ডিফারেন্সিয়েশন করি এটা কি ডেল্টা, তো ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো জিরো আর জিরো আসবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো। আর ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওমেগা। ওমেগা আসবে। তার মানে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এরকম a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তো এটা আসলো dx বাই dt। তো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন আসবে হচ্ছে কি d স্কয়ার x বাই dt স্কয়ার। তো আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, d স্কয়ার x বাই dt স্কয়ার। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি কি হবে, এখানে a ওমেগা এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে a ওমেগা সামনে চলে আসবে। আচ্ছা, cos ওমেগা t প্লাস ডেল্টা, তো cos ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন sin ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা, আর জানি আবার ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আরেকটা ওমেগা বার আসবে, তাহলে সেখানে একটা ওমেগা আসবে। আচ্ছা, আরেকটা ওমেগা আসবে, ওমেগা প্লাস জিরো আসবে আর কি। হ্যাঁ ওমেগা প্লাস জিরো আসবে, জিরো তো বাদ, তো শুধু ওমেগা থাকে অ্যাকচুয়ালি। তো তাহলে ফাইনালি এটা আসলো ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটা আসলে আসবে কি ওমেগা স্কয়ার x, তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x। জি স্যার। তো এটা আমরা পাইলাম d স্কয়ার x বাই dt স্কয়ারের মান। তো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা কি ছিল, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x। তো আমি যদি এখানে মাইনাসের মান বসাই তাহলে কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার x।
আর ওর পাশে প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইডে কি ছিল, 0 ছিল তাই না? তাহলে আমি বলতে পারি যে আমি যে সলিউশন যেটা বলছি s a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আমাদের রেজাল্ট 0 আসে। তার মানে আমি বলতে পারি যে এটাই হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। সহজ না ব্যাপারটা? আরেকটা ওয়ে আছে, সেই ওয়েতে আসলে কি করতে হয়, একটা প্রসেসের মাধ্যমে এই ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে হয়। তো সেটা যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও তাহলে নিজে থেকে বাসায় একবার চেষ্টা করো, দেন যদি না পারো আমার একটা টিউটর টাইম দেওয়া আছে, দেখো ওই টিউটর টাইম আমাকে নক দিলে আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ক্লাসটা আজকে কি ক্লাস নিবে আর? হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত ক্লাস নেবেন স্যার? হ্যাঁ, নয়তো আমাদের সিলেবাস শেষ হবে না। আজকে আমরা 9টা থেকে ক্লাস করতেছি। তোমাদের তো সপ্তাহে একদিনই ক্লাস, ঠিক আছে? 2 দিন। এই তো 2 দিন, একদিন হচ্ছে 6টা থেকে 8:30, আরেকদিন হচ্ছে সারাদিন। তো এটা তো আর কি নিয়মই যে তোমাদের আসলে এভাবে সারাদিন। স্যার 5:30 পর্যন্ত নিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5:30 পর্যন্ত। আচ্ছা দেখি আমি আমরা এই পেজ পর্যন্ত চলে শেষ হয়ে গেছে আমাদের। আরে পিডিএফ ফাইলগুলো প্রিন্ট করব কিভাবে? প্রিন্টার দিয়ে করে নেবেন। প্রিন্টার দিয়ে করতে হবে। স্যার প্রিন্টার করা যাবে দোকানে গেলে? আমি তো হ্যাঁ প্রিন্ট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমাদের সিলেবাসে আসলে কি কি আছে দেখি আমরা। আমাদের সিলেবাসে এখন আছে যে সিম্পল হারমোনিক মোশনে চলে যে যে কোনো একটা পার্টিকেল তার এনার্জি বের করা দেখতে হবে। পোটেনশিয়াল এনার্জি কিভাবে বের করে, কাইনেটিক এনার্জি কিভাবে বের করে, টোটাল এনার্জি কিভাবে বের করে, তারপর হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি কিভাবে বের করে, এভারেজ পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করে। তো তারপরে একটা জিনিস আছে টরশনাল পেন্ডুলাম, তারপরে হচ্ছে ফ্রি অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, ফোর্সড অসিলেশন, রেজোনেন্স আর ড্যাম্প হারমোনিক অসিলেশনের ইকুয়েশন। এইটুকু পড়লে আমাদের অসিলেশন পার্টটা শেষ। তারপরে আমাদের ইসে যাইতে হবে, মানে ওয়েভসে যাইতে হবে। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা কাজ দিতে পারি। জি স্যার। সেটা হচ্ছে এই অসিলেশন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের একটা লিস্ট দিতে পারি, ঠিক আছে? জি স্যার। অসিলেশন রিলেটেড আমি যদি ম্যাথের লিস্ট দেই, সেই ম্যাথগুলা আমি যদি তোমাদেরকে দেই, তোমরা কি সেটা আমরা বলছিলাম যে আমরা 3টা ক্লাস টেস্ট নিব, 1 2 3, এবং 3টা ক্লাস টেস্টের মধ্যে 2টা কাউন্ট হবে ফাইনালের জন্য, মানে ইসের জন্য বেস যে 2টা হবে সেই 2টা মার্কস যোগ হয়ে এভারেজ হয়ে সেই মার্কসটা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। তো একটা ক্লাস টেস্ট আমরা নিব অ্যাসাইনমেন্ট, একটা নিব ভাইবা, আর একটা নিব হচ্ছে গুগল ডকের মাধ্যমে। তো ফার্স্ট ক্লাস টেস্ট তোমরা কিভাবে দিতে চাও? অ্যাসাইনমেন্ট হিসেবে দিলে স্যার অ্যাসাইনমেন্ট দেন স্যার। ফার্স্ট ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট দিবা, তাহলে পরে একটা ভাইবা দিতে হবে আর তারপর একটা দিতে হবে। জি স্যার। তাহলে আমাদের 7 তারিখে যদি আমাদের ক্লাস হবে, তাহলে 7 তারিখে তোমরা ফার্স্ট ক্লাস টেস্টটা দিবা, ঠিক আছে? 7 তারিখে আগস্ট ক্লাস টেস্ট। হ্যাঁ 7 আগস্ট। সেটা তোমরা অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছ তাই তো? জি স্যার। অ্যাসাইনমেন্ট যদি দিতে চাও তাহলে আমি তোমাদেরকে অসিলেশন রিলেটেড যত ম্যাথ আছে সেই ম্যাথের একটা লিস্ট দিয়ে দিব। আমরা এই যে বিভিন্ন ফর্মুলা যেগুলো পড়ছি, যেমন b = ω√a² - x², তারপর হচ্ছে a = -ω² x, এইসব
ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে হবে। তো সেই ম্যাথগুলা করে মানে তোমরা হচ্ছে একটা অফসেট পেপারে করবা, অফসেট পেপারে করে সেটা হচ্ছে ছবি তুলবা, ছবি তুলে সেগুলাকে পিডিএফ করে জমা দিয়ে দিবা। আমরা যদি স্যার ইয়েতে নরমাল খাতাতে করে স্যার স্ক্যানার স্ক্যান করে পিডিএফ করলে হবে না? এখন যদি কারো কাছে যদি অফসেট পেপার না থাকে তাহলে নরমাল খাতায় করতে হবে। ছবি তুলে আপলোড করলে তো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ছবি তুলে আপলোড স্যার করলে আমরা যদি এক্সেল আশরাফ, আমি হচ্ছে তাও কি হবে? কথা বুঝি নাই, কথাটা বোঝা যাচ্ছে না। একটু চ্যাট বক্সে লিখে দাও যে স্যার আমি বললাম যে স্যার আমরা যদি হার্ড কপি তুলে হার্ড কপি বোঝা যায় এখন? আচ্ছা হার্ড কপি কিভাবে দিব আমাকে? না না স্যার আমি হার্ড কপি দেওয়ার কথা বলতেছিলাম, যে আমরা যদি স্যার সফট কপি দেই তাহলে কি হবে না স্যার? সফট কপি দিলে হবে না কেন? কারণ সফট কপি দিলে হচ্ছে দেখা যাবে যে মানে এক কপি তোমরা 5-10 জনে দিয়ে ফেলবে। না স্যার আমরা লিখে করলাম ওটা। সফট কপিতে কিভাবে লিখবা? কম্পিউটারে? জি স্যার আমরা স্যার ইয়েতে এটা পাওয়ার পয়েন্ট অথবা জি স্যার এমএস ওয়ার্ডে। এই তো সেটাই তো বললাম যে ধর তুমি যেটা দিলা পরে কপি পেস্ট মারবে অন্যজনে, এই জন্য আর কি স্যার না। নিয়ে যদি আরেকজন নেয়, মানে আমি এই জিনিসটা কেন বলতেছি যে একটু আগে স্যার ওই কথা হ্যাঁ অরুণ কুমার বসাক স্যার বলতেছিলেন যে মানে ওদের ট্র্যাডিশন আর আমাদের ট্র্যাডিশন এক না। তো আমাদের দেখা যায় যে অনেকে এই কাজগুলা করে যেটা করা উচিত না, মানে কোনোভাবে আরেকজনের অ্যাসাইনমেন্ট থেকে কপি করা উচিত না। কিন্তু এই ট্র্যাডিশন তো আমাদের মধ্যে অত ভালো মতো হয় নাই। তো যেহেতু ভালো মতো হয় নাই, জি স্যার তাহলে আপনি অ্যাট লিস্ট হাতের লেখাটা বুঝতে পারবেন আর কি। অন্তত হাতের লেখাটা অন্তত বুঝতে পারবো, অন্তত এইটুকু অন্তত যেন বুঝতে পারি যে অন্তত কেউ একবার হলেও সবগুলা করছে। জি স্যার জি স্যার। স্যার আমি বলতেছিলাম যে এগুলো আমরা খাতায় লিখে ছবি তুলে আপলোড করলে তো হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম, খাতায় লিখে ছবি তুলে আপলোড করবা। বাট আপলোড করার সময় একটু ভালো হয় যে ধরো তুমি একটু মানে ছবি তুললা, একটু ক্রপ করে দিলা, অনেক সময় পিডিএফ করে দিতাম। হ্যাঁ পিডিএফ করে দিলা, তাহলে দিলে একসাথে থাকবে। জি স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ম্যাথ দিয়ে দিব, সেই ম্যাথ দিয়ে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হবে, ফার্স্ট ক্লাস টেস্ট হবে, এবং সেটা হবে হচ্ছে অগাস্টের 7 তারিখে। স্যার আমি 5 মিনিট মতো ছিলাম, আমার এখানে বিদ্যুৎ চলে গেছিল স্যার। তো মানে এর আগে যে কথা হয়েছে আমি মানে জানি না, জাস্ট একটু যদি রিপিট করতেন ভালো হতো আমার জন্য। রেকর্ডিং এ জানতে পারবেন তো ভাই। আমরা জাস্ট একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে আমরা 7 তারিখে একটা ক্লাস টেস্ট নিব। ঠিক আছে, 7 তারিখে একটা ক্লাস টেস্ট নিব, সেখানে হচ্ছে আমি কিছু ম্যাথের লিস্ট দিব তোমাদেরকে, সেই ম্যাথগুলো করে জমা দিতে হবে। আর আমাদের পুরো ক্লাসটা তো রেকর্ড হয়েছে না? হ্যাঁ আমাদের ক্লাসটা রেকর্ড হয়েছে। স্যার এটা স্যার নামাজের সময় দিবেন না? ক্লাস শেষ করে দেবে 15 মিনিট পর। আমরা একেবারে শেষ করেই উঠি তাইলে। ঠিক আছে, শেষ করে নামাজ পড়তে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে আবার একটু পড়াশোনা শুরু করি। আমরা এরপরে 24 তারিখে একটা ক্লাস পাবো আর 7 তারিখে একটা ক্লাস পাবো, মানে 4টা ক্লাস পাবো। 4টা ক্লাসে আমাদের সিলেবাস শেষ করতে হবে। মিডটার্মের আগে। হ্যাঁ মিডটার্মের আগে। আচ্ছা, তো আমরা এখন দেখব যে সিম্পল হারমোনিক মোশনে যখন একটা পার্টিকেল চলে সেখানে এনার্জিগুলো কেমন হয়, এনার্জিগুলো কেমন ভাবে তৈরি হয়। তো যে কোন একটা বস্তুর ক্ষেত্রে স্যার আমরা যে অ্যাসাইনমেন্টটা করব, অ্যাসাইনমেন্টটা কি আপনার মেইলে পাঠাবো স্যার? না না, এই গুগল ক্লাসরুমে আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট আপলোড করে দিব, সেখানে হচ্ছে সবাই ক্লাস ওয়ার্ক হিসেবে ওটা আপলোড করতে পারবে। জি স্যার থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে দুই ধরনের এনার্জি থাকে, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল হচ্ছে ওই বস্তু কোন একটা অবস্থানে থাকার কারণে তার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয়, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর কোনো বস্তু যদি হচ্ছে কোন একটা বেগে থাকে বা কোন একটা গতিতে থাকে,
তখন গতির জন্য তার মধ্যে যে শক্তি তৈরি হয় সেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। এবং একটা বস্তুর টোটাল এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর কাইনেটিক এনার্জির যোগফলটাই হচ্ছে ওই বস্তুর টোটাল এনার্জি। সো টোটাল এনার্জিকে আমরা যদি টি দ্বারা প্রকাশ করি তাহলে টি হবে কি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আমাদের এখন তাহলে পটেনশিয়াল একটা সিম্পল হার্মোনিক মোশনের জন্য পটেনশিয়াল এনার্জি বের করতে হবে, কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো ধরলাম যে একটা স্প্রিং আছে, তো সেই স্প্রিং হচ্ছে এরকম। তো এই স্প্রিংকে যদি আমি একটা ফোর্স দিয়ে টানি সামনের দিকে, তাহলে স্প্রিংটা সামনের দিকে আসবে এফ বলে। তো স্প্রিং এর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে অপোজিট বরাবর, সেটা হচ্ছে মাইনাস এফ বা এই ফোর্সের অপোজিট। ওকে, তো এখান থেকে আমি যদি স্প্রিংটাকে এই পর্যায়ে নিয়ে আসি তাহলে এখানে তার একটা সরণ হবে এক্স পরিমাণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ বল আছে, সরণও আছে। তো কোন জায়গায় যদি বল থাকে আবার সরণও থাকে তাহলে সেখানে কি উৎপন্ন হয়? কাজ। আচ্ছা, কাজ হয়। তো আমি তো পার্টিকুলারলি জানি না যেখানে কতটুকু সরণ হয়েছে, তো আমি ধরে নিলাম যে এখানে ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। তো ডিএক্স পরিমাণ যদি সরণ হয় তাহলে এখানে জিডব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হবে। তো সেটা হবে কি এফ ডিএক্স। আর যে পরিমাণ কাজ উৎপন্ন হবে মানে এটাকে সরানোর কারণে এখানে যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেই পরিমাণ কাজই এই বস্তুর মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে থাকে। ঠিক আছে, তো আমি চাইলে বলতে পারি যে আমি যে ওয়ার্কটা পাবো, যে পরিমাণ কাজ হবে সেই কাজটাই হবে আসলে পি। তার মানে কি আমার কাজটা আসলে বের করতে হবে। আচ্ছা, তো কাজ যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা বলতে পারি যে এফ সমান সমান আমরা কি জানি kx, তাহলে f সমান সমান kx dx। তাহলে dw সমান সমান হচ্ছে kx dx। স্যার হ্যাঁ স্যার এই স্ক্রিনটা কিভাবে যেন স্টিকি করে রাখবো বোর্ডটা? ওই আমার যে হোয়াইট বোর্ডের মধ্যে দুইবার ট্যাপ করতে হবে, ক্লিক করতে হবে। ট্যাপ করলাম তো স্যার কিছু হচ্ছে না, ওই বারবার এক একজনের পিকচার চলে আসতেছে তো একটু ঝামেলা হচ্ছে। তুমি কি হচ্ছে ফোনে নাকি হচ্ছে ল্যাপটপে? ফোনে স্যার। এই ডট মেনুতে ক্লিক করেন আপনি ডান দিকে। আচ্ছা, ফোনের জন্য আমি একটু দেখি ফোনে আসলে কিভাবে করে। একটা অপশন আছে পেন আর ভিডিও, ফোনের জন্য স্লাইড করে ওইখানে গিয়ে দুইবার ক্লিক করলে হয়ে যায়। হ্যাঁ এরকম হওয়ার কথা, আমি যতদূর জানি। স্লাইড করলে ওখানে যে ফ্রেম আপনার এটা দেখা যাবে, ওইখানে দুইবার ক্লিক করলে হয়ে যাবে। হয়েছে কি? জি স্যার পাইছি। ওকে, আচ্ছা, তো dw সমান সমান kx dx। তো আমি যদি এখানে যেহেতু আমার dw পরিমাণ কাজ আছে, আমি যদি টোটাল কাজ বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আমি তো পারতেছি না হ্যাঁ হ্যাঁ স্যার, আমারটা আসতেছে, আমি তো পারতেছি না। পোর্ট্রেট করে রাখলে ঠিক থাকে, আর যদি ল্যান্ডস্কেপ করেন তখন আবার আপনার ওই ছবিগুলো আইসা পড়ে আর কি। আচ্ছা, তো আমরা যখন এরকম ইন্টিগ্রেশন করব তখন আমাদের একটু দিয়ে দিতে হবে, লিমিট বসায় দিতে হবে। লিমিটটা যদি বসাবো কিভাবে? যখন আমার x ছিল 0 তখন কোনো ধরনের কাজ হয় নাই। যখন আমার x ছিল হচ্ছে x পরিমাণ তখন আমার w পরিমাণ কাজ হয়েছে। তাহলে আমরা যদি এখন ইন্টিগ্রেট করি, আচ্ছা dw কে ইন্টিগ্রেট করলে কি হয়? ওয়ান বাই এক্স স্কয়ার। 1/x²। আচ্ছা আমরা দেখি dw কে ইন্টিগ্রেট করলে কি হয়। আচ্ছা dx কে দেখি, তাইলে সহজ না, সহজ মনে হবে। আচ্ছা dx কে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আসলে এখানে কি থাকে? এখানে হচ্ছে একটা x সমান সমান 0 থাকে। x সমান সমান 0 মানে কি? 1 থাকলে তো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনের সূত্র কি? xn প্লাস 1 n প্লাস 1। তাহলে এখানে কি হবে? x 0 প্লাস 1 0 প্লাস 1, তাহলে থাকতেছে x, তাই না? তো একইভাবে আমরা যদি x এর জায়গায় dw ধরি
তাহলে এখানে একটা ডাব্লিউ নট আসবে, তাহলে আলটিমেটলি এখানে আসবে একটা ডাব্লিউ, তাই না? আর এটাকে মনে রাখার আরেকটা বুদ্ধি আছে কি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা কিন্তু অপোজিট। আমি একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে যা পাবো ওই জিনিসটাকে আবার ইন্টিগ্রেট করলে আগের জিনিসটা ফেরত পাওয়া যায়। জানি এটা আমরা। x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাই? 2x। 2x কে যদি ইন্টিগ্রেশন করি তখন কি পাওয়া যায়? x স্কয়ার পাওয়া যায়। ঠিক আছে, এটা অবশ্যই লিমিট থাকতে হবে, নয় একটা c আসবে। c আসবে কেন সেটা জানি, কনস্ট্যান্ট। ঠিক আছে। তার মানে আমরা এখানে w কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? আচ্ছা, এটা শূন্য, যখন শূন্য থাকবে x তখন এটা শূন্য, যখন x হচ্ছে ফুল মানে x তখন এটা হবে w। আচ্ছা, তাহলে w এটা হবে শূন্য থেকে w পর্যন্ত। আর এখানে কি হবে, k হচ্ছে কনস্ট্যান্ট, k সামনে আসবে, আর x আছে, x হচ্ছে 1 + 1, নিচে 1 + 1, তাহলে এটা হবে শূন্য আর উপর হবে x। তাহলে এখানে কি আসবে, w - 0, আর এখানে আসবে হচ্ছে k x² / 2, শূন্য আর উপর হচ্ছে x। তাহলে এটা হবে কি w, তাহলে হাফ k, একবার x², একবার 0², তাহলে হবে হাফ k x²। তাহলে w এর মান আসলো কি হাফ k x²। তাহলে w আর p তো একই জিনিস, তাহলে p এর মানও কি হবে হাফ k x²। তো এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বলো, কারো কনফিউশন আছে এ পর্যন্ত? তাহলে আমরা বলতে পারি w = যেহেতু p, তাহলে p = আসবে k x², হাফ k x²। x = আমরা কি জানি, a sin ωt, তাই না? a sin ωt, তাহলে x = a sin ωt, তাহলে কি হবে a² sin² ωt প্লাস ডেল্টা চাইলে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে p = কি আসলো, হাফ k² sin² ωt প্লাস ডেল্টা। ডেল্টা মানে হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ কত, তো এটা অনেক সময় 0 হইতে পারে, আবার অনেক সময় কোনো মান থাকতে পারে, সো এটা দিলে না দিলেও সমস্যা না, আবার দিলে যে সমস্যা হবে সেরকম। তো p = হাফ k x² sin² ωt প্লাস ডেল্টা। ওকে, তাহলে এটা আমার পটেনশিয়াল এনার্জির মান। তো এটা আমরা একটু মনে রাখবো যে p হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে p = হাফ k a² sin² ωt প্লাস ডেল্টা। এরপরে আমাদের বের করতে হবে কাইনেটিক এনার্জির মান কত। তো কাইনেটিক এনার্জি কি, যে গতির জন্য কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি তৈরি হয় সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি k = আমরা কি জানি, হাফ mv²। ওকে, তাহলে হাফ m। v = আমরা কি জানি, এটাকে গতিশক্তি বলা হয়। হ্যাঁ, গতিশক্তি বলা হয়। স্যার আগের যে সমীকরণটা আমরা বের করলাম ওটা কিসের সমীকরণ ছিল? উপরেরটা ওই যে এটা ছিল হ্যাঁ বিভব শক্তি, বিভব শক্তির সমীকরণ। পটেনশিয়াল এনার্জি, এটা কি স্যার এভারেজ এনার্জি নাকি টোটাল এনার্জি? না, এটা হচ্ছে টোটাল, মানে এটা হচ্ছে এভারেজ না, এটা হচ্ছে কোন একটা মোমেন্ট এখান দিয়ে যদি টাইম দিলে ওই মোমেন্টের পটেনশিয়াল এনার্জি কত সেটা বেরিয়ে আসবে। তো এখন আমরা বের করব হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির জন্য আমাদের ভি লাগবে। ভি এর মান কত আমাকে কারো মনে আছে? a cos ωt, a omega cos ωt, a ওমেগা cos ωt, এটা ছিল ভি। তাহলে a ওমেগা স্কয়ার cos স্কয়ার ωt। ঠিক আছে, জি স্যার। ওকে।
a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t। আচ্ছা ঠিক আছে, এখন এখানে যে ওমেগা স্কয়ার আছে, ওমেগা স্কয়ার সমান সমান আমরা কি জানি? একটু আগে আমরা পড়ছিলাম কিসের সময়, ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার সময় পড়ছিলাম। মনে আছে কারো? রুট অফ k বাই m cos স্কয়ার ওমেগা t। আচ্ছা যেহেতু আমরা এখানে ডেল্টা ইউজ করছি, এখানে ডেল্টা ইউজ করে দিই। তাহলে এখানে একটা m কাটা, এখানকার একটা m কাটা, তাহলে আমার এটা থাকতেছে কি k সমান সমান হাফ ka স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে p এর জন্য পাচ্ছি হচ্ছে এটা, আর k এর জন্য পাচ্ছি হচ্ছে p হচ্ছে হাফ k স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, আর k এর জন্য পাচ্ছি হচ্ছে হাফ k স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। এখন যদি আমি টোটাল এনার্জি k বের করতে চাই তখন কি করব? এটা আর এটা যোগ করে দেব, ঠিক আছে? এখান থেকে k এর মান বসাবো, এখান থেকে k এর মান বসাবো, বসায় দুইটা যোগ করে দেব। তো যদি দুইটা যোগ করি তখন কি হবে? হাফ ka স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা আর হাফ k স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তো এখানে হাফ k স্কয়ার, এখানে হাফ k স্কয়ার, আমরা চাইলে কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কি হবে? হাফ ka স্কয়ার। তাহলে এই পাশে কি থাকবে? sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা এখন 1 এটা কি হবে? মান কত হবে? 1 হবে 1 হবে, কারণ এটাকে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। কোনো 1 হলে তো এটা আর কোনো না লিখলেও চলে। হাফ k স্কয়ার। তাহলে আমাদের টোটাল এনার্জি মান আসতেছে কত? হাফ k স্কয়ার। মান আসতেছে হাফ k স্কয়ার। ঠিক আছে, তার মানে টোটাল এনার্জি সব সময় কি থাকবে? সেম থাকবে, এবং এটা ডিপেন্ড করবে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউড যদি কোনো একটা পার্টিকেলে বেশি হয় তাহলে তার জন্য টোটাল এনার্জি বেশি হবে, আর যার অ্যামপ্লিটিউড কম হবে তার ক্ষেত্রে টোটাল এনার্জি কম হবে। স্যার হ্যাঁ স্যার আমরা কি এখনো কোনো ম্যাথ করছিলাম? কারণ আমি হচ্ছে গত ক্লাসটা মিস করছিলাম। না না, আমি এখনো কোনো ম্যাথ করাই নাই ওভাবে। তাহলে যেগুলো করেছে ওগুলো তো আপলোড করা আছে। গত ক্লাসে কি আমরা ম্যাথ করছিলাম? জি না স্যার, ম্যাথ করেন নাই। আচ্ছা ম্যাথ করি নাই আমরা। আমি আসলে এই যে ফর্মুলাগুলো সংখ্যাগুলো করছিলাম আর কি, এই ফর্মুলা দিয়েই কোনো ছোট ছোট ম্যাথ হবে। যেমন এখানে হয়তো বলা থাকতে পারে, আমি ম্যাথগুলো দেখাবো আগামী ক্লাসে দেখাবো। তারপর হচ্ছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে স্যার আমরা যখন ম্যাথ শুরু করব, হ্যাঁ মানে আমাদের যে ম্যাথের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো ওগুলো যদি আগে দিয়ে দিতেন তাহলে আমরা আরেকটু ভালো করে নিয়ে নিতে পারলে সহজে বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি সেগুলো বলে দিব। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি যেগুলো বক্স করি না, জি স্যার, এই বক্সগুলাই হচ্ছে ম্যাথের সূত্র। জি স্যার। যেসব মানে যেসব টপিকগুলো বক্স করব তার মানে হচ্ছে এটা দিয়ে কোনো একটা ম্যাথ করা যাবে। পটেনশিয়াল এনার্জি বের করার জন্য এই সূত্র, কাইনেটিক এনার্জির জন্য এই সূত্র, টোটাল এনার্জির জন্য এই সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখানে কারো কনফিউশন আছে? জি না স্যার। ওকে স্যার একটু গোলাটে আসে, এটা একটু প্রবলেম স্যার, একটু গোলাটে আসে এই বোর্ডটা। জি স্যার। আচ্ছা, তো আসলে ব্যাপার যেটা যে মানে আমার ওইভাবে তো আসলে বোর্ড নাই, বা এই মোমেন্টে আসলে ওইভাবে বোর্ড করাও যাচ্ছে না। তো যতটুকু সম্ভব হচ্ছে বই টই দিয়ে চেষ্টা করছি। স্যার বোর্ডটা যদি ব্ল্যাক হইতো, আর যদি মানে ব্ল্যাক বোর্ড থাকলে সবচেয়ে বেটার। ব্ল্যাক বোর্ড তো আরো পসিবল না, কারণ হচ্ছে ব্ল্যাক বোর্ডে স্যার রুমে তো নোংরা হয়ে যায়। স্কুল তো আর এইটা তো স্কুল না, তো চক ডাস্টার নিয়ে আসবে। হ্যাঁ এটাই তো। আসলে ডাস্টার হ্যাঁ, আমরা কি আইডি নাম্বার আর নামগুলো দিয়ে দিব?
আইডি নাম্বার নাম দিতে পারো চ্যাট বক্সে, পার্টিসিপেটে তো আছেই মানে নাকি? হ্যাঁ পার্টিসিপেন্টসে তোমাদের থাকবে, মানে আগে যেটা হইতো, মানে আগে আমরা জুমের যে ভার্সন ইউজ করতাম ওই ভার্সনে, তার চ্যাট বক্স ওই ভার্সনে আমি করতে পারতাম যে মানে পার্টিসিপেন্টস এর যে নামগুলো সেগুলো রিপোর্ট হিসেবে এক্সপোর্ট করে রাখতে পারতাম। তো এখন জুমে আমরা যেটা ইউজ করি বি সেশন, এটাতে জাস্ট পার্টিসিপেন্টস এর নাম থাকে, বাট এটাকে মানে এক্সপোর্ট করার কোনো ওয়ে নাই। তো তোমরা যদি চ্যাট বক্সে দিয়ে দাও তাহলে পরবর্তীতেও যদি কখনো দরকার হয় আমি ওখান থেকে দেখতে পারবো। জি স্যার। আচ্ছা এখন আমরা একটা গ্রাফ আঁকবো, একটা না কয়েকটা গ্রাফ আঁকবো। গ্রাফের এই বরাবর থাকবে হচ্ছে এনার্জি, এই বরাবর থাকবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো গ্রাফগুলো হবে কার কার? পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর হচ্ছে টোটাল এনার্জি। তো পটেনশিয়াল এনার্জি কি ছিল? হাফ কে স্কয়ার, কস ছিল না সাইন ছিল? পটেনশিয়াল সায়েন্স, পটেনশিয়ালের সাইন ছিল। কিন্তু কেউ যদি কস দেয় তা কি হবে? না ওটা কাইনেটিক এনার্জি হবে, কিন্তু হবে এই কারণে তখন উল্টে যাবে নাকি স্যার? তখন যে বললেন যে উল্টে যাবে, হ্যাঁ উল্টে যাবে। উল্টে যাবে বলতে হচ্ছে যে আমি যেটা বললাম, জি স্যার। কেউ যদি মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন ধরে হচ্ছে x is equal to a cos omega t, এটা যদি কেউ ধরে তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটা উল্টে যাবে, কারণ সে তখন ধরতেছে যে একটা বস্তু যাত্রা শুরু করছে হচ্ছে মানে ই পজিশন থেকে, এক্সট্রিম পজিশন থেকে, আর আমরা ধরছি যে একটা বস্তু যাত্রা শুরু করছে মিডল পজিশন থেকে। ঠিক আছে? তো কেউ যদি বুঝে লেখে যে ওইটা, তাহলে সেটা হবে আচ্ছা a cos স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, আর টোটাল এনার্জি t সমান সমান হাফ কে স্কয়ার। আচ্ছা এখন আমরা একটু দেখি যে গ্রাফগুলো আসলে কেমন হবে। আচ্ছা আমরা যদি এই পজিশনের কথা চিন্তা করি, এই পজিশনটাতে আসলে কি হবে একটু বোঝার চেষ্টা করি। মানে এগুলা হচ্ছে সাইন কজের গ্রাফ, একটা গ্রাফ হবে আসলে এরকম, আরেকটা গ্রাফ হবে এরকম, আর একটা হবে হচ্ছে এরকম। এখন এই বরাবর লম্ব বরাবর যে গ্রাফটা, এটা কার গ্রাফ বলতে পারো? টোটাল স্যার। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, যে এনার্জিটা সবসময় ফিক্সড। মানে আমার যে কোনো ডিসপ্লেসমেন্টে আমি যাই না কেন, আমার এটাকে যদি আমি হাফ কে এক্স স্কয়ার ধরি, যে এইটুক মানকে আমি ধরলাম হাফ কে এক্স স্কয়ার, তাহলে এই গ্রাফটা হচ্ছে আমার ফিক্সড একটা গ্রাফ, যেটা হচ্ছে টোটাল এনার্জি গ্রাফ। ঠিক আছে? এটা হচ্ছে ফিক্সড, সবসময় ফিক্সড, কারণ টোটাল এনার্জির মান সবসময় হচ্ছে একই মান। এখন আমাদের দেখতে হবে যে এইটা কার গ্রাফ আর এইটা কার গ্রাফ। দেখো পি এর মান, আমি টাইম যদি শূন্য ধরি, টাইম হচ্ছে শূন্য, টাইম শূন্য হইলে ওমেগা টি সমান সমান কি হবে? শূন্য। শূন্য। আচ্ছা সাইন জিরো, তাহলে সাইন জিরো, সাইন জিরো ডিগ্রি মান কত হয়? সাইন জিরো ডিগ্রি মান জিরো। তার মানে কি সাইন জিরো ডিগ্রি মান জিরো হইলে আমার এনার্জি কই থাকবে? জিরো থেকে শুরু হবে, জিরো থেকে শুরু হবে। তার মানে আমার এইটা হচ্ছে আসলে পটেনশিয়াল এনার্জি গ্রাফ। আচ্ছা আবার আমি যদি চিন্তা করি কাইনেটিক এনার্জি গ্রাফ, কাইনেটিক এনার্জি মানে ওমেগার জায়গায় যদি আমি জিরো বসাই, তাহলে এটা cos জিরো, cos জিরো ডিগ্রি মান কত? 1। তার মানে সেটা শুরু হবে কোথা থেকে? এই উপর থেকে। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। ঠিক আছে? এখানে কিন্তু যে মানে আমি কিন্তু জাস্ট এটা অ্যানালজি বোঝানোর জন্য বলছি। এখানে যদি টি এর মান শূন্য হয় তাহলে কিন্তু পুরোপুরি এটা আসলে শূন্য হবে না, এখানে যে আদি দশা থাকবে, যদি আদি দশাও শূন্য হয়, আদি দশাও যদি শূন্য হয় তাহলে পুরোটা শূন্য হবে। আচ্ছা তার মানে কি আমার এই উপরের যে গ্রাফটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর এই বরাবর যে গ্রাফটা সেটা হচ্ছে কি এর গ্রাফ? টোটাল গ্রাফ, টোটাল এনার্জি গ্রাফ। আচ্ছা আমরা এই যে
এইভাবে ফিগার থেকেও জিনিসটা একটু বুঝতে পারি। এখান থেকে কি বুঝতে পারি, যখন এই পজিশনে একটা বস্তু চলে যায়, মানে ডিসপ্লেসমেন্ট পজিশনে একটা বস্তু চলে যায়, তখন তার ভেলোসিটি কত থাকে? ভেলোসিটি 0। ভেলোসিটি 0। আচ্ছা, ভেলোসিটি 0 মানে তার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি 0। তার মানে এইটা হচ্ছে আমার শূন্য পজিশন, এটা হচ্ছে এ পজিশন, এটা এ পজিশন। তো যে গ্রাফের এই পজিশনে 0 মান আসে অ্যামপ্লিটিউড পজিশনে, সেটা কার গ্রাফ হবে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি গ্রাফ। যে গ্রাফের অ্যামপ্লিটিউড পজিশনে মান হচ্ছে 0, সেটা কাইনেটিক এনার্জি গ্রাফ। আচ্ছা, আর যে গ্রাফের মিন পজিশনে কাইনেটিক এনার্জি মান কেমন? ম্যাক্সিমাম। তাহলে মিন পজিশনে কাইনেটিক এনার্জি মান কেমন এই গ্রাফের? ম্যাক্সিমাম। আচ্ছা, আবার আমি যে পটেনশিয়ালের কথা চিন্তা করি, পটেনশিয়ালের কথা চিন্তা করলে কি হবে? এইখানে পটেনশিয়াল কি হবে? সর্বনিম্ন হবে না? কারণ এই বস্তুটা যদি এভাবে মুভ করে, তাহলে এইখানে কি তার কোনো আছে? না স্যার, মানে এখানে আমি যদি এখানে কোনো, হ্যাঁ, তার মানে এইখানে হচ্ছে তার হবে পটেনশিয়াল 0, এইখানে কি হবে তার পটেনশিয়াল ম্যাক্সিমাম। এই পজিশনে ম্যাক্সিমাম, এই পজিশনে ম্যাক্সিমাম। আর এইখানে তার ভেলোসিটি যেহেতু ম্যাক্সিমাম, মানে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হলে ওই গ্রাফটা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। হ্যাঁ, ওখানে আসে। তো এইভাবে করে আমরা কয়েকভাবে বুঝতে পারি যে কোনটা কার গ্রাফ। তো ভাইভাতে কিন্তু এই জিনিসগুলো খুব জিজ্ঞেস করা হবে যে কোনটা পটেনশিয়াল এনার্জি গ্রাফ, কোনটা কাইনেটিক এনার্জি গ্রাফ। তারপর হচ্ছে পটেনশিয়াল এনার্জির মান যদি আমি চেঞ্জ করে বলি যে না এটা আমি দিলাম কজ, তখন গ্রাফ কেমন হবে? বা আমি এটা উল্টে দিলাম যে এটা সাইন, তখন গ্রাফ কেমন হবে? ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের তখন ওইভাবে যদি আমরা বুঝি ব্যাপারটা, তাইলে কিন্তু আমাদের জন্য খুব সহজ। ঠিক আছে, বুঝতে পারছি গ্রাফগুলা? ওকে, তো আমাদের তাইলে আমরা মেকানিক্যাল এনার্জি অফ এ পার্টিকেল বা টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এটা আমাদের পড়া হয়ে গেছে, পটেনশিয়াল এনার্জিটা পড়া হয়ে গেছে, কাইনেটিক এনার্জিটা পড়া হয়ে গেছে। তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে আমি কিন্তু আমার মতো করে বিভিন্ন নোটেশন ইউজ করছি। যেমন মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জিকে আমি পি ধরছিলাম, সরি টি ধরছিলাম, পটেনশিয়াল এনার্জিকে আমি ধরছিলাম হচ্ছে পি, কাইনেটিক এনার্জিকে কে ধরছি। মানে তোমরাও চাইলে যে কোনোটা ধরতে পারো, বা এই লেকচার শিটে যেরকম আছে সেটাও ধরতে পারো। তারপর আমি এই যে এক্সএম কে আমি ধরছিলাম এ, মানে এক্সএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এটাকে লেকচার শিটে ধরা আছে হচ্ছে এক্সএম, আমি সেটাকে এ ধরছি। সো তোমরা চাইলে এ ধরতে পারো বা এক্সএম ও ধরতে পারো। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার তো এরপরে আমরা পড়বো হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি আর এভারেজ পটেনশিয়াল এনার্জি। তো এই দুইটা জিনিস আসলে একই জিনিস, যে কোনো একটা পড়লে আরেকটা পারা যায়। সো আমরা যেটা করবো যে এভারেজ পটেনশিয়াল এনার্জিটা দেখবো, আর এভারেজ পটেনশিয়াল এনার্জি যদি কেউ পারে সে কাইনেটিক এনার্জিও পারবে। তো আজকে পড়াইলে কি একটু বেশি কঠিন হয়ে যাবে? জি স্যার। স্যার আজকে থাকুক, এমনি আগে কয়েকটি ইকুয়েশন হয়ে গেছে, তো আমরা এটি আগে স্টাডি করি। তাহলে আমরা একটু এগুলো স্টাডি করি ভালো মতো, কারণ আমাদেরও কিছু কনফিউশন আছে, তো এগুলো আমরা একটা শিকার করে তারপর দেখলে আচ্ছা ভালো হবে। সমস্যা নাই। আমি একটু একটু ওভারভিউ করি যে আমার আসলে কয়টা ক্লাস লাগবে। এইটুকু আসলে একটা ক্লাসে হয়ে যাবে। আর আমাদের সিলেবাসে আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে ওয়েভ।
আচ্ছা ওয়েব যেটা আছে ওয়েবে হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নাই। আমাদের মিড টার্মের আগে সিলেবাস শেষ হয়ে যাবে খুব ভালো মতো। আর ম্যাথের ব্যাপারে আমি যেটা বলবো যে আমরা যদি থিওরি কেউ বুঝে থাকি তাহলে আমাদের ম্যাথগুলা করা খুব সহজ হবে। আর আমি চাইবো এইরকম যে তোমরা যে কয়টা ম্যাথ যে পারো সেই কয়টাই জমা দিবা। কেন এই কথা বলতেছি, কেউ যদি ম্যাথ না পারো তাহলে আমি আবার করে দিব যে এখন ধরো তোমরা যদি সবাই অ্যাসাইনমেন্টে সব ম্যাথ জমা দাও তার মানে আমি কি বুঝবো যে তোমরা সব ম্যাথ পারছো। আর যে তোমরা না পারো তার মানে আমি বুঝবো যে এগুলা তোমরা পারো নাই, তার মানে এগুলো আমাকে করে দিতে হবে। তার কয়টা ম্যাথ আছে? ম্যাথ আছে অনেকগুলাই, মানে একই টাইপের অনেকগুলো ম্যাথও আছে, এরকমও আছে। তো আমি একটা লিস্ট তৈরি করে ফাইনাল করে তোমাদেরকে দিব। আর জি স্যার ফিক্সড কয়েকটা থাকলে মনে হয় ভালো হয়। আর একটু কাস্টমাইজ করে দিব। কাস্টমাইজ মানে ব্যাপারটা এরকম যে সবার ম্যাথ এক হবে না, মানে একই ম্যাথ হবে, একই ম্যাথ কিন্তু সবার ডেটা একরকম হবে না। ধরো একটা ম্যাথে বলা আছে যে a particle having frequency এরকম হতে পারে যে 25 হার্টজ। তা আমি হয়তো এখানে 25 দিব না, আমি লিখব a particle having frequency of x hertz। আচ্ছা তাহলে x টা কি? x টা হচ্ছে যে তোমাদের যে আইডি আছে সেই আইডির লাস্ট দুইটা ডিজিট। তো যার আইডি লাস্ট দুই ডিজিট হচ্ছে 15 সে লিখবে 15, যার ডিজিট হচ্ছে 1 সে লিখবে 1, যার হচ্ছে 5 সে লিখবে 5, যার 10 সে লিখবে 10। ঠিক আছে, তো এরকম একটু কাস্টমাইজ করা থাকবে। কাস্টমাইজ করা থাকলে মানে তোমাদের প্রত্যেকের ম্যাথের অ্যান্সারগুলো ডিফারেন্ট হবে। জি স্যার। ঠিক আছে, বা আমি এরকম দিতে পারি যে কোন একটা ডিজিট দিলাম, সেটা থাকলো তোমাদের ফোন নাম্বারের লাস্ট দুইটা ডিজিট। তো এক একজনের তো ফোন নাম্বার ডিফারেন্ট, তো লাস্ট ডিজিট ম্যাক্সিমামের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো এরকম করে একটু কাস্টমাইজ করে দিব যেন প্রত্যেকে আমরা নিজেরা ম্যাথগুলো করতে পারি।